সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 123তম এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমার দেশের সময় এই মুহূর্তে রাত 3:05, একেবারে রাতের শেষ অংশে। এই অংশে ঘুমটা ভেঙে গেলে প্রিয় মানুষটার কথা মনে পড়ে। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদের সামনে প্রচার করব শাহিন ভাইয়ের জীবনের বাস্তব গল্প। শাহিন ভাইয়ের জীবনের গল্পটা উনি আমাকে লিখে পাঠিয়েছে এবং গল্প শেষে উনি লিখেছে, ভাই আমি একটা সমাধা চাই। ওনার জীবনের গল্পটা একটু নোংরা টাইপের, একটু বিশ্রী। এটা চাইলেও আসলে সবার সাথে শেয়ার করা যায় না। এবং গল্প আমি যখন শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম, আমি ওনাকে কী সিদ্ধান্ত দিব বা কী আইডিয়া দেবো আমার মাথায় আসতেছিল না। দর্শক বন্ধুরা, ওনার জীবনের গল্পটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট। আমি চিন্তা করলাম যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যে যার মতো করে একটা সমাধান ওনাকে দিতে পারবেন। এর জন্য গল্পটা আপনাদেরকে শোনানো। সো চলেন সবাই মিলে শুনে আছি শাহিন ভাইয়ের জীবনের বাস্তব গল্প। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাহিন আলম, আমার বাড়ি ময়মনসিংহ। প্রিয় দর্শক বন্ধুরা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে আমার একটা ছোট ভাই। আমার কোনো বোন নেই। আমাদের পরিবারটা একটা নিম্নবিত্ত পরিবার। আমার বাবা প্রাইমারি স্কুলের অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। বাবা চাকরি শেষে যে পরিমাণ পেনশন পায়, সেই টাকা দিয়ে কোনোভাবে আমাদের সংসারটা চলে। আমি ছোটোবেলা থেকে যথেষ্ট মেধাবী একজন স্টুডেন্ট ছিলাম। আমি এসএসসিতে আমাদের এলাকায় অনেক ভালো রেজাল্ট করি এবং এসএসসিতেও যথেষ্ট ভালো রেজাল্ট করি। তারপর আমার বাবা সিদ্ধান্ত নিয়ে যে বাবা আমাকে ঢাকা পাঠিয়ে দিবে। আমি ঢাকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তো পরিবারে আছে আমার ভাইয়া, আমার ছোটো ভাইয়া, আর হচ্ছে আমার বাবা। তো বাবা আসলে তেমন কিছুই করে না। আমার ছোটো ভাইটা কিন্তু পড়াশোনার প্রতি আসলে অতটা ভালো না। ও পড়াশোনা করে না, কিন্তু যথেষ্ট পরিমাণ কর্মঠোর। হয় না যে পরিবারের জন্য যত কাজ করা, বাড়িতে অনেক রকম, গ্রামের বাড়িতে আপনারা দেখবেন যে অনেক রকম কাজ থাকে। আমার ছোটো ভাইয়া সারাক্ষণ আব্বার সাথে কাজ করে, প্রচুর পরিমাণ কাজ করে। বাড়ির যত কাজ আছে সব কিছু আমার ছোটো ভাই করে। ওর ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতি আসলে খুব বেশি মেধা ছিল না। ও খুব কষ্ট করে ক্লাস 8 পর্যন্ত পড়ে। অ্যান্ড ক্লাস 8-এর পরে আমার আব্বা ওর পড়াশোনা বন্ধ করাই দেয়। অ্যাকচুয়ালি আব্বা বুঝতে পারছে যে ওকে দিয়ে পড়াশোনা হবে না। তো বাবার একটাই চিন্তা ভাবনা যে ছোটো ভাইয়াকে দিয়ে কাজ টাজ করাবে, আর ছোটো ভাইয়া পরিবারের সাথে থাকবে আর আমি পড়াশোনা করব। তো যেতে যেতে একটা পর্যায়ে আমার আব্বা চিন্তা করতেছিল যে আমার ছোটো ভাইকে বিদেশ পাঠিয়ে দিবে। আমাদের গ্রামের আসলে মেজরিটি পার্সেন্ট মানুষই বিদেশ থাকে, সবাই প্রায় বিদেশি। তো আব্বা সিদ্ধান্ত নিল যে ছোটো ভাইকে বিদেশ পাঠিয়ে দিবে। তো ওকে বিদেশ পাঠানোর জন্য আমার আব্বা সৌদি আরবের একটা ভিসা রেডি করে। তো সৌদি আরবের ভিসা রেডি করার পর আমার আব্বার পেনশনের কিছু জমানো টাকা থাকে, সেই টাকা দিয়ে আমার ছোটো ভাইকে আমার আব্বা যথারীতি সৌদি আরবে পাঠিয়ে দেয়। তো তখন আমি ঢাকাতে, আমি আসলে অতটা গ্রামে যাই না। আমার খুব বেশি গ্রামে যাওয়া হয় না। দেখা যায় ঈদ বা বড় কোনো অনুষ্ঠান ছাড়া বা কোনো বড় ধরনের কোনো প্রবলেম ছাড়া আমার আসলে গ্রামে যাওয়া হয় না। আমি সবসময় ঢাকাতেই থাকি। আমার পড়াশোনার খরচ, পরিবারের টাকা পয়সা, যত যাই লাগে সব কিছুই ছোটো ভাইয়া দেয়। ছোটো ভাই সব কিছু ওই বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়। আরও সৌদি আরবে গিয়ে কিন্তু অনেক ভালো টাকা উপার্জন করে। আমি বলেছিলাম যে ও প্রচুর পরিমাণ কর্মঠোর, অনেক পরিশ্রম করতে পারে, হার্ডওয়ার্ক করার মতো একটা মানুষ। তো সৌদি আরবে গিয়ে অনেক টাকা উপার্জন করে, ওর টাকা দিয়ে আমাদের সংসারটা দিব্য অনেক ভালোই চলে যায়। এভাবে যেতে যেতে আমি তখন অনার্স হচ্ছে থার্ড ইয়ারে পড়ি। তো আমার পরিবার থেকে আমার মা হঠাৎ করে আমাকে বলতেছিল যে বাড়িতে আসার জন্য বলতেছিল এই কারণে যে আমরা একটা পুকুর কাটছিলাম, অনেক বড় একটা পুকুর কাটছিলাম। তো পুকুর পাড়ে যে মাটি ফেলছিলাম, এটা নিয়ে আমাদের পার্শ্ববর্তী বাড়ির একটা লোকের সাথে ঝামেলা লাগছে বলতে ওই লোকগুলো একটু অন্যরকম, আমাদের সাথে সবসময় ঝগড়াঝাটি করে জায়গা সম্পত্তি নিয়ে, একটু খারাপ টাইপের মানুষ। তো ওদের সাথে একটু ঝামেলা হয়েছে আমার আব্বার। তো আমার আম্মা বলতেছিল যে তুই একটু বাড়িতে আয়, কারণ তুই বাড়িতে থাকলে ওরা একটু ভয় পাবে, যেহেতু আমার ছোটো ভাইও বাড়িতে নাই। তো দেন হচ্ছে আমি বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে আব্বা মাটি টাটি ফেলে আমি এখানে বেড়া দিয়ে দিই। যারা গ্রামের মানুষ তারা খুব ভালোভাবে বুঝবেন যে বাঁশ কেটে বেড়া দেওয়া হয়। তো আমি বাঁশ কেটে ওই দিকে বেড়া দিয়ে দিই। তো দেওয়ার পরে দুপুরবেলা আমার প্রচণ্ড টায়ার্ড লাগতেছিল। যখন খুব টায়ার্ড লাগতেছিল তখন আমি আমাদের ঘরটা কিন্তু টিনের ঘর ছিল, বা টিনের ঘর থাকলেও ঘরটা অনেক বেশি সুন্দর ছিল। হয় না যে গ্রামের বাড়িতে অনেক সুন্দর করে কাটকা বাড়ি করে টিনের ঘর করা, ওই রকম। তো আমি আমাদের ঘরের বারান্দার ভিতরে দুপুরবেলা শুয়ে আছি। আমার খুব টায়ার্ড লাগতেছিল। টায়ার্ড লাগার পর আমি শুয়ে আছি। তো হঠাৎ করে অনেকগুলো, হয় না যে অনেক মানুষের হাসির শব্দ বা অনেক চিল্লাফিল্লি শুনে আমার ঘুমটা ভাঙে। ঘুমটা ভাঙার পর আমি যখন চোখটা মিলি বাইরের দিকে তাকায় দেখতে পাই যে আমাদের
আমাদের বাড়ির মানে আমাদের বাড়িটা কিন্তু একটু মোটামুটি অনেক ভারী ঘর, মানে একসাথে ছিল, হয় না যে মানে আলাদা কোনো বাড়ি না, আশেপাশে অনেক বাড়ি আছে, তো অন্য বাড়ির অনেকগুলো মেয়ে, তারপরে হচ্ছে মানে এক বয়সী সেম বয়সী কিছু মেয়ে অনেক বেশি হাসাহাসি করতেছে, ওদের হাসির শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে যায়। তো আমি তখন ঘর থেকে মানে আমার বারান্দা থেকে তাকিয়ে দেখতেছি যে একটা মেয়ে দেখা যাচ্ছে, মানে ওদের মাঝে সবচেয়ে লম্বা এবং ফর্সা মেয়েটার পিছনের সাইড দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে, মানে অনেক সুন্দর লাগতেছে, এবং মাথার মধ্যে একটা ফুলের মালা দিয়ে রাখছে, অদ্ভুত রকম সুন্দর লাগতেছে। আমি তখন মানে ঘরে বসে বসে ওকে দেখতেছিলাম, অনেকক্ষণ দেখার পরে দেখলাম যে মোটামুটি ওরা সবাই চলে যাচ্ছে, ওইখানে আর থাকতেছে না, মানে কেন চলে যাচ্ছে সেটাও বুঝতে পারি না। তো ওরা যখন চলে যায় তখন আমি মাকে জিজ্ঞেস করি, আমি বলি মা এখানে অনেকগুলো মেয়ে দেখলাম যেগুলো কারা? তো মা বলতেছে তুই কি মানে বিদেশ থেকে আসছিস নাকি? আমি বললাম না বিদেশ থেকে আসিনি, কিন্তু মানে অনেকগুলো মেয়ে দেখলাম, কারা? আমার বাবা বলতেছে এখানে হচ্ছে আমাদের হচ্ছে রেসি আছে আর হচ্ছে মানে অন্য আমাদের বাড়ির মেয়েগুলা। তাই বললাম যে রেসি? তো মা বলে কেন, তুই কি চিনিস না তোর খালাতো বোন রেসিকে? মানে আমার মায়ের দূর সম্পর্কের একটা বোন আছে, ওই বোনের মানে আমার মায়ের বোনের একটা মেয়ে আছে যে আমার খালাতো বোন, যার নাম হচ্ছে রেসি। তো আমি কিন্তু আসলে মানে অত বেশি বাড়িতে আসি না, যার জন্য আমাদের আত্মীয় স্বজনের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক নাই। তো আমি দেখেছিলাম যে রেসি অনেক ছোট, মানে হাফ প্যান্ট পরে, আমার কাছে আমার মনে হয় যে আমি ওকে মানে সবশেষে যখন দেখেছিলাম যে ও হাফ প্যান্ট পরে অনেক ছোট। তো আমি বললাম যে মা রেসি, আমার মনে হয় না যেটা রেসি। আমার বলতেছে কেন রেসি তো? আমি বললাম যে তুমি কি সত্যি বলতেছো? মা বলে হ্যাঁ আমি তো সত্যিই বলতেছি, ওখানে তো রেসি ছিল, মানে যতগুলো মেয়ে ছিল তাদের মাঝে রেসি তো অনেক লম্বা ছিল। আমি বলি মেয়েটার মাথায় কিন্তু একটা ফুলের মালা ছিল, মানে লাইক আমার কাছে মনে হয় মানে বকুল ফুলের কোনো মালা হবে। আমার মা বলে হ্যাঁ 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 তাইলে এটা রেসি বকুল ফুলের মালা পড়ছিল। আমি তখন চিন্তা করতেছিলাম যে আল্লাহ, মানে কয়েক বছরের মাঝে মেয়েরা যে এত সহজে মানে বড় হয়ে যায়, আমি এটা ওকে না দেখলে কখনো বিশ্বাস করতাম না। ছোট্ট একটা মেয়ে দেখছিলাম, অনেক ছোট, যে হাফ প্যান্ট পড়তো আমার সামনে, অথচ এই মেয়েটা এখন এত বড় হয়ে গেছে আমি দেখে তাকে চিনতেই পারি না। মায়ের সাথে কথাবার্তা বলতে বলতে একটা সময় রেসি ঘরে ঢুকে, বাড়ি থেকে এসে ঘরে ঢুকে বলতেছে যে ভাইয়া কেমন আছেন? আমি ওর মুখের দিকে তাকিয়ে তো পুরো তাজ্জব হয়ে গেছে। আমি চিন্তা করতেছি আরে এই মেয়েটা যাকে আমি দেখেছিলাম যে হাফ প্যান্ট পরে আমাদের বাড়ির আশেপাশে ঘুরতো, আমি তখন বলতেছি কী ব্যাপার, তুই কি কোনো ওষুধ খাইছিস নাকি? বলো ভাই আছি কি বলেন? আমি বললাম না, কোনো মানুষ হয় না যে মানে কোরবানের আগে যে মানে গরুকে যে ওষুধ খাওয়ানো হয়, তুই কি এরকম কোনো ওষুধ খেয়েছিস? তো আমাকে মানে একেবারে আমার মায়ের কাছে গিয়ে বলতেছে যে খালা এগুলো কী বলে শুনছেন? আমি বলি যে না, তাহলে তোরা আমি দেখছিলাম যে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াস, এত বড় হয়ে গেলে কীভাবে? তা আমার মা বলতেছে যা, মেয়ের মুখের সামনে এগুলো বলতে হয় না। তো আমি বলি না, যাই হোক দেখতে দেখতে সন্ধ্যা করিয়ে আসে। তো আমি সন্ধ্যার সময় বলি কিরে রেসি তুই বাড়ি যাবি না? বলে যে বাড়ি যাবো কেন, আমি তো বেড়াইতে আসছি। আমি বললাম কী ব্যাপার মা, ও বেড়াইতে আসছে মানে? তো আমার মা বলতেছিল যে ও আসছে এখন থাকো, ও মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। তো এইভাবে চলতেছে। রাতের বেলা যখন আমরা সবাই খাওয়া দাওয়া করার পরে ঋষি মানে একটু মন খারাপ করতেছে, মানে মন খারাপ করে বসে আছে। বসে থাকার কারণ হচ্ছে তো আমাদের বাড়িতে তো কোনো মানুষ নাই, মানে আমার আব্বা আম্মা আর আমি, তো খুবই মন খারাপ করে বারান্দায় বসে আছে। মাকে জিজ্ঞেস করেছি মা কী ব্যাপার, ওই রকম মন খারাপ করে বসে আছে কেন? আমি পিছন থেকে যাই, যে জিজ্ঞেস করে কিরে ঋষি তোর তো মন খারাপ কেন, কোনো প্রবলেম? তো বলতেছে ভাইয়া ভালো লাগতেছে না, আপনাদের বাড়িটা কেমন জানি মানে ভুল লাগতেছে। আমি বলি তুই সারাদিন তো অনেক মজাই করলি, এখন কেন ভুল লাগতেছে? তো বলে সারাদিন তো অনেক মেয়েরা ছিল, বাড়ির অন্য মেয়েগুলো আসছিল, সবার সাথে মজা করছে, ভালো লাগছে। এখন তো সব মেয়েগুলো চলে গেছে, এখন তো আমার ভালো লাগতেছে না। আমি বললাম ঠিক আছে, সব মেয়েরা চলে গেছে, আমি আছি, আয় উঠানে আয়। তো 2টা চেয়ার নিয়ে আমি ওর সাথে উঠানে গিয়ে বসি। উঠানে বসার পর আমি জিজ্ঞেস করেছি তুই কোন ক্লাসে পড়িস? আমাকে বলে যে ভাই আমি ক্লাস 10-এ পড়ি, মানে নিউ 10-এ পড়ি। আমি বললাম বাহ মাশাল্লাহ, তো তোর রেজাল্ট কীরকম? বলে যে রেজাল্ট অনেক ভালো। অ্যান্ড আমি দেখলাম যে সে আসলে তার রেজাল্ট অনেক ভালো। তো অনেক কথাবার্তা বললাম যে মানে খালাম্মা কী করে, বা ওর বাবাও কিন্তু বিদেশ থাকে, ওরা হচ্ছে 1 ভাই 1 বোন, ও আছে, ওরা আরেকটা হচ্ছে ছোটো ভাই আছে। তাই আমি বললাম যে তোর ছোটো ভাই কিসে পড়ে? বলে যে ছোটো ভাই ক্লাস 8-এ পড়ে। তো কথাবার্তা বলতে বলতে খুব ক্লোজলি কথা বলি তার সাথে, আমারও কথা মানে ওর কথার মাঝে অনেক মাধুর্যতা আছে, মানে কথা বলে প্রচণ্ড রকম মায়া ভালোবাসা নিয়ে কথা বলে। তাই আমি বলতেছিলাম আচ্ছা যাই হোক, তো মানে তুই কি থাকবে আমাদের বাড়িতে কয়েকদিন? বলে আপনি কি কেন বিদায় করে দিবেন নাকি? আমি বললাম না, তুই থাকলে তো ভালোই হয়, আমারও একা একা ঘরের মধ্যে অনেক বাজে লাগে, তুই থাকলে অনেক ভালো লাগবে, যে তোর সাথে কথাবার্তা বলা যাবে। তো বলে আচ্ছা ঠিক আছে থাকবো। আর দেখতে দেখতে একটা পর্যায়ে মা বলতেছে অনেক রাত হয়ে গেছে, তোরা ঘুমাইতে আয়। তো ও ঘুমায় যায়, আমিও মানে আমার রুমে গিয়ে ঘুমায় যায়। ও মার সাথে ঘুমায়, আব্বা রুমে ঘোরা, আমি আমার রুমে ঘুমাই। তো সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি আমি বাজারে যাই। বাজারে গিয়ে আমি মাছ পাই, মানে তখন একটু বৃষ্টির সময় ছিল, তো অনেক ছোট মাছ পাই, বুটকো পিস, অনেক ছোট ছোট মাছ পাই। মাছগুলো তখন আমি নিয়ে আসি।
আনার পরে আমার মা তো আমার উপরে খুব রেগে যায়, যে বলতেছে যে তুই এই মাছগুলো নিয়ে আসলে এখন এই মাছগুলো কুটবে কে, মানে এগুলো কাটাকাটি কে করবে, ছোটো মাছ তো পরিষ্কার করা অনেক ঝামেলা। আমি বলতেছি তুমি করবা, তাছাড়া রেসি আছে না। তখন রেসি আমাকে একটা মুখ ভেঙে বলতেছে আমি কি আপনাদের বাড়িতে কাজ করার জন্য আসছে নাকি। আমি বলি না, কাজ করার জন্য আসিস না, ঠিক আছে তুই কাজ করবি না, এখন আমি ছোটো মাছ আনছি, এটাকে আমি একা খাবো নাকি, তুই তো খাবি, তুই খাবি না। তো বলতেছে না আমি ছোটো মাছ খাই না। তখন আমি বলতেছি যে মাছগুলো কুট। তো আমি তখন মাছগুলো কুটার জন্য বসি, মাছ কাটার জন্য বসি আমাদের বারান্দায়। তো বারান্দায় আমি কাটতেছি, ও তখন পিছন থেকে আসে, আইসা বলে বুঝছি মানে মেয়েদের কাজ ছেলেরা করে নিজেকে অনেক মানে পারফেক্ট পুরুষ, এটা বুঝাইতে হবে না। আমি বললাম মানি, তো বলে না মানে ওই যে আমার কাজগুলো আপনি করতেছেন, তার মানে আপনি অনেক ভালো একটা মানুষ, এটা বুঝাচ্ছেন। আচ্ছা যান যান উঠেন, এটা বলি সে আমার কাছ থেকে বটিটা নিয়ে যায়, বটি নিয়ে এসে যথারীতি হচ্ছে মাছ কাটে। অ্যান্ড মাছ কেটে মেয়েটাকে এত সুন্দর লাগতেছিল, আমি বসে বসে তার মুখের দিকে তাকিয়ে আসি, অদ্ভুত রকম সুন্দর লাগে। মানে আমি চিন্তাই করতে পারিনি যে এত ভালো লাগে ওকে দেখলে, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমার কাছে মনে হয় ওর দিকে তাকাতে তাকাতে আমি তার প্রেমে পড়ে গেছি, অদ্ভুতভাবে তার মুখের দিকে তাকায় থাকি। অনেকক্ষণ তাকায় থাকার পরে সে হঠাৎ করে মাছ কাটতে কাটতে হঠাৎ করে তার হাতটা কেটে যায়। হাত কেটে যাওয়ার পর আমি তখন দৌড় দিয়ে ধরি, ধরার পরে আমার মা তখন দৌড়ে আসে। মা বলে কি, আমি বলি যে দেখো হাত কেটে ফেলছে। আমার মা তখন আমাকে প্রচুর পরিমাণ বকা দিতেছে। আমার মা বলতেছিল যে কি দরকার ছিল এরকম ছোটো মাছগুলো নিয়ে আসার। তো মানে তখন রেসি বলতেছিল যে খালাম্মা কেন আনছে জানেন না, আমি কেন বেড়াইতে আসছি আমাকে বিদায় করার জন্য। বলতেছে আমি তো আপনাদের বাড়িতে বেড়াইতে আসছি, আমাকে বিদায় করার জন্য ছোটো মাছ নিয়ে আসছে বাজার থেকে, আপনার ছেলের চালাকি আমি বুঝি না। আমি বলি ধুর পাগলি, আমি তোরা কেন বিদায় করতে যাব, তুই আমার বোন না, বাড়িতে থাকবি। তো যাই হোক কথাবার্তা বললাম, আমি ওর হাতে ব্যান্ডেজ করে দিলাম। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল। সন্ধ্যার পরে মানে সন্ধ্যার পরে ও মানে চলেই যাবে, ও আর থাকবে না, মানে প্রচুর পাগলামি করতেছে আম্মার সাথে যে আমি চলে যাব, থাকবো না, মানে এরকম করে বলতেছে। তাই আমি বলতেছি আজকে রাতটা থেকে যা, আর কালকে সকালে চলে যাস, এটা বললাম। তো বলে আজকে রাতে থাকলে কি হবে, আমি তোর সাথে আমার কথা আছে। এইটা আমি কেন বলি আমি জানি না, ওর সাথে আমার কথা আছে। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে রাত 10টার দিকে ঘুমাইতে যাই। এখন ঘুমাতে যাওয়ার পরে রিসি আমাকে বলতেছে আপনি না বলছিলেন যে কি একটা কথা বলবেন, কি একটা কথা বলার জন্য আমাকে রাখছিলেন। তো দেখলাম যে মানে মেঘ হয় না যে আকাশে যখন মেঘ থাকে, মেঘ কেটে যাওয়ার পরে যখন চাঁদ ওঠে তখন কিন্তু দেখবেন যে আকাশটাকে অনেক বেশি পরিষ্কার দেখে, অনেক সুন্দর লাগে, মানে মানে প্রচুর পরিষ্কার লাগে, অনেক সুন্দর লাগে। তখন আমি বলতেছিলাম যে ঠিক আছে রোমান্টিক কথা তো আর ঘরে বলা যাবে না, চল আমরা মানে উঠানে গিয়ে বসি। তো আমি ওর সাথে উঠানে গিয়ে বসি। উঠানে বসার পরে আমাকে বলতেছে, বারবার বলতেছে যে কি বলবেন, আপনার স্পেশাল কথাটা বলেন। আমি তখন তারে বলতেছিলাম যে রেসি একটা ব্যাপার আমি বুঝতেছি না, আমি তোকে তো ছোট একটা মানুষ দেখলাম, তুই হঠাৎ করে তো বড় কিভাবে হয়ে গেলি। বারবার ও আমাকে বলে যে বারবার এই প্রশ্নটা আমাকে কেন করেন যে আমি মানে ছোট মানুষ বড় হয়ে গেছি, তো আমি কি বড় হবো না। তাই বলি যে তুই কি কারোর সাথে প্রেম করিস। আমাকে বলেছি আপনি আমাকে আপনি আমার বড় ভাইও এরকম কথাগুলো বলতে পারেন। বলে ওমা প্রেম ভালোবাসার কথা কি জিজ্ঞেস করতে পারি না। দেখা গেলো কালকে খালাম্মা তোর জন্য একটা ছেলে ঠিক করছে, তোকে বিয়ে দিয়ে দেবে। তো তখন তোর যদি একটা বয়ফ্রেন্ড থেকে থাকে আমি খালাম্মাকে বলবো যে রেসির একটা বয়ফ্রেন্ড আছে, ওর অন্য কোথাও বিয়ে দিয়েন না। তো আমাকে বলতেছে যে না আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আমি বললাম যা আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ কেন বললেন। আমি বলি যে তোর বয়ফ্রেন্ড না এই জন্য। তো বলে তাহলে আমার বয়ফ্রেন্ড আছে। আমি বলি না এটা হতেই পারে না। বলে কেন হতে পারে না। আমি বলি তোর বয়ফ্রেন্ড আছে এটা শুনলে আমার কলিজায় কেমন জানি আঘাত লাগে। আমাকে বলে কেন আঘাত লাগে। আমি বলি জানি না, আমার কাছে মনে হয় যে এত সুন্দর একটা মানুষ তার বয়ফ্রেন্ড থাকবে এইটা অ্যাকচুয়ালি মেনে নেওয়া যায় না। তো আমাকে বলতেছে কেন, মানে সুন্দর মেয়েদের কি বয়ফ্রেন্ড থাকতে পারে না। আমি বলি সুন্দর মেয়েদের বয়ফ্রেন্ড থাকতে পারে কিন্তু তোর থাকতে পারবে না। আমাকে বলে যে কেন থাকতে পারবে না। আমি তখন বলেই ফেলি যে বয়ফ্রেন্ড যদি হতে হয় তাহলে আমিই তোর বয়ফ্রেন্ড হব। এটা বলার পরও একরকম লজ্জা পেয়ে ওখান থেকে দৌড় দিয়ে ঘরে চলে যায়। অ্যান্ড ঘরে চলে যাওয়ার পর আমি তখন কিছুই বুঝি না, আমি চিন্তা করতে থাকি আল্লাহই জানে আমার মায়ের কাছে কোনো কিছু বলে দেয় কিনা, কারণ ও কিন্তু মায়ের সাথে অনেক খাতিল, মানে মায়ের গলা ধরে ও ঘুমায়, যার জন্য আমি টেনশনে থাকি যে ও মার কাছে কিছু বলে দেয় কিনা। যাই হোক দেখতে দেখতে সূর্যমামা উঠে যায়, সকাল হয়ে যায়। সকাল হয়ে যাওয়ার পর আমি তখন মানে খুবই ভয় ভয়ে মায়ের সামনে যাই, দেখি যে না মা কিছু বলতেছে না, মা কিছু বলতেছে না। তো এরপরের দিন আমি বলি যে রেসি ঠিক আছে আমি আর মানে আমার হঠাৎ করে বিশ্ববিদ্যালয় খুলে ফেলে, বন্ধ থাকে খুলে ফেলে। তো খুলে ফেলার পর আমি তখন বাড়ি থেকে চলে যাই, মানে ময়মনসিং থেকে তখন আমি ঢাকাতে চলে যাই। তো ওর কাছে কিন্তু একটা মোবাইল ফোন থাকে রেসির কাছে, আমি রেসির ফোন নাম্বারটা নিয়ে আসি। অ্যান্ড আসার সময় আমি রেসির বাড়িতে নামাই দিয়ে তারপরে আসি। তো ফোন নম্বর নিয়ে যথারীতি আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার পর আমার কেন জানি মানে আজকে এতটা বোধশন আমার গ্রামের প্রতি, আমার বাবা মায়ের প্রতি বা আমার গ্রামের মানুষের প্রতি আমার এতটা কষ্ট হয় না। বাট এখন কেন জানি মনে হচ্ছে যে আমি থাকতে পারতেছি না, আমার বারবার রেসির কথা মনে পড়তেছে, মানে এত বেশি মনে পড়ছে আমি ভুলে বোঝাতে পারবো না। দিন যত যাচ্ছে আমার রেসির প্রতি মানে আমার মানে টানটা যেন বেড়ে যাচ্ছে। তো আমি একটা সময় বাধ্য হয়ে তাকে ফোন করি, তার মোবাইলে ফোন করার পর আমি তার নাম্বারটা অনেক মানে ব্যস্ত পাই। রাত তখন আনুমানিক প্রায় 11টার মতো বাজে। তো নাম্বারটা ব্যস্ত প্রায়
প্রায় 11:30 পর্যন্ত নাম্বার ব্যস্ত। অ্যান্ড ব্যস্ত হওয়ার পরে যখন কলটা ঢুকে কলটা রিসিভ করে, আমি তখন একটু মানে প্রচুর রেগে যাই, কী ব্যাপারে এসে কার সাথে কথা বলতেছিলি? আমাকে বলে আমার মানে স্কুলের ফ্রেন্ড। আমি বলি ও আচ্ছা, খালাকে বলবো যাতে তোর কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে যায়। আমাকে বলে কেন মাকে এটা কেন বলতে হবে? আমি বললাম যে রাত 11টা-12টা বাজে তুই ফোনে কথা বলিস, তাহলে বলবো না যে তোর মোবাইল ফোনটা নিয়ে যাওয়ার জন্য? বলেছে না না ভাইয়া এটা বললেন না, আমি আর কারোর সাথে কথা বলবো না। তখন আমি বললাম যে তুই সত্যি করে বল কার সাথে কথা বলছিলি? বলে ভাইয়া একটা ছেলে আমাকে পছন্দ করে, আমাদের মানে ওদের কলেজের পাশেই মানে স্কুলের পাশেই কলেজ আছে। তো বলে যে আমাদের কলেজের একটা ছেলে ও আমাকে মানে ফোন করেন প্রপোজ করে। আমি বললাম তুই তোরে প্রপোজ করে মানে? ও বলে যে হ্যাঁ প্রপোজ করে। আমি বলি তুই কালকে থেকে ছেলেটাকে গিয়ে বলে দিবি যে তোর বয়ফ্রেন্ড আছে। তো বলে আমার তো বয়ফ্রেন্ড নাই। আমি বললাম আমি তোর বয়ফ্রেন্ড। তো আমাকে বলে যে এটা কেমন কথা? আমি বললাম হ্যাঁ এটাই কথা। কেন সেদিন আমাদের উঠানে তোকে বলেছিলাম না যে আমি তোর বয়ফ্রেন্ড? এটা বলার পর আমাকে বলতেছে যে সত্যি কি আপনি আমার বয়ফ্রেন্ড হবেন? আমি বলে আমার তো ওতে কোনো আপত্তি নাই যদি তুই বানাস। তো বলতেছে কেউ কি তার গার্লফ্রেন্ডকে তুই করে সম্বোধন করে? আমি বলি তুই তো আমার মানে মা হচ্ছে খালাতো বোন, এই জন্য তুই করে বলি। তো বলে ঠিক আছে তাহলে তুই করে বলেন, আর প্রেম করতে হবে না। এটা বলে ফোনটা কেটে দেয়। আমি সারাটা রাত তার নাম্বারে ট্রাই করি, সে নাম্বারটা বন্ধই করে রাখে। অ্যান্ড সকালবেলা যখন মোবাইল ফোনটা খোলে, মোবাইল ফোন খোলার পরে তার সাথে কথাবার্তা বলে আমি খুব কষ্ট করে তাকে কনভার্স করি। আমি বলি যে আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকমটি করবো না। তো এইভাবে তার সাথে আমি কন্টিনিউ কথা বলি, মানে দিন রাত মিলে কথা বলতে বলতে মানে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কখন যে আমি তাকে ভালোবাসি বলে ফেলে আমি জানি না। অ্যান্ড একটা পর্যায়ে আমাদের দুজনের মাঝে একটা গভীর প্রেমের সম্পর্ক হয়ে যায়। কিন্তু একটা ব্যাপার এখানে সবচেয়ে বেশি দুঃখজনক আমি বলি এই কারণ রেসির সাথে আমার বয়সের কিন্তু অনেক ডিস্টেন্স। রেসি কিন্তু আমার চেয়ে অনেক ছোট, মানে অনেক ছোট একটা মেয়ে। তো এরপরও ওর সাথে মানে ও ছোট হতে পারে কিন্তু মানে যথেষ্ট ভালো বুঝে, মানে প্রেম করার জন্য অনেক পারফেক্ট, সুন্দর করে সাজিয়ে কথা বলতে পারে বা একটা রিলেশনের সম্বন্ধে অনেক ভালো বুঝে। যেতে যেতে একটা পর্যায়ে ও তখন মানে এসএসসি কমপ্লিট করে কলেজে ভর্তি হয়। তো কলেজে ভর্তি আর এরই মাঝে আমার হচ্ছে অনার্স কমপ্লিট হয়ে যায়, অনার্স শেষ হয়। তো অনার্স শেষ হওয়ার পর আমি চাকরির জন্য খুঁজতে থাকি ঢাকা শহরে বিভিন্ন জায়গায়। মানে অনার্সের পরে তো আসলে আমার চিন্তা ভাবনা যে গ্র্যাজুয়েশন শেষ, এখন আমি চাকরি করব। তো চাকরির জন্য বিভিন্ন জায়গায় পেপারস জমা দিই, কিন্তু ঢাকা শহরে তো আসলে এমন আমার কোনো মামা খালা বা ওরকম কোনো আত্মীয় স্বজন নাই, যার জন্য আমার চাকরি হচ্ছে না। আমি প্রায় 1 বছরের মতো ঢাকাতে থাকি, অ্যান্ড 1 বছর চাকরির জন্য বিভিন্নভাবে মানে ট্রাই করতে থাকি, এখানে সেখানে বিভিন্ন জায়গায় ট্রাই করি, বাট কোনো জায়গায় আসলে চাকরি হচ্ছে না। তো আর এরই মাঝে মানে সংসারে কোনো অভাব নেই, যেহেতু ছোটো ভাইয়া বিদেশে আছে, সৌদি আরবে আছে। ছোটো ভাইয়া পরিবারের জন্য, আব্বার জন্য, আমার জন্য টাকা পাঠায়। ওর টাকা দিয়ে আমাদের সংসারটা আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। কিন্তু আমার তেমন কোনো গতি নেই, মানে আমার গতি নেই বলতে আমার মানে নাই ভালো কোনো চাকরি বা পড়াশোনাও শেষ। তো পড়াশোনার পরে চাকরি না পাওয়া যে একটা স্টুডেন্টের জন্য, মানে একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা মানুষের জন্য কতটা দুঃখজনক এটা শুধুমাত্র সেই জানে। এখন মানে সবাই আমাকে, গ্রামেরও সবাই বলতেছে যে এত কষ্ট করে পড়াশোনা করলেন চাকরি পাইতেছস না, অ্যান্ড ছোটো ভাইয়ার টাকায় আসলে সংসার চলে। আর আবার আরেকটা ব্যাপার হচ্ছে আমার হাত খরচের জন্য আমি যে বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে যাই বা বিভিন্ন জায়গায় যাই, এগুলোর জন্য ছোটো ভাইয়া টাকা পাঠায়। তো ছোটো ভাইয়ের কাছ থেকে টাকা নিতে আমার নিজের কাছে অনেক বেশি লজ্জা লাগে, মানে ছোটো লাগে। কিন্তু কী করবো, আসলে টাকা নেওয়া ছাড়া তো দ্বিতীয় কোনো অপশান আমার কাছে নাই। এভাবে দেখতে দেখতে প্রায় 1.5 বছর মতো কেটে যায়, অ্যান্ড 1.5 বছর মতো কাটে আমার কোনো চাকরি হয় না। 1.5 বছর পর আমি মানে প্রচুরভাবে ভেঙে পড়ি। অ্যান্ড এই দিক থেকে হচ্ছে রেসির বিভিন্ন জায়গা থেকে বিয়ের ঘর আসে, মানে বিয়ের জন্য এদিক সেদিক থেকে মানে প্রচুর ঘর আসে, আমাকে ফোন করে কান্নাকাটি করে। আমি তাকে বলি যে তুমি কাউকে বইলো না, মানে আমাদের সম্পর্কের কথাটা কাউকে বললো না, জাস্ট একটু অপেক্ষা করো, আর আমি কিছুদিনের ভিতরে সব কিছু ঠিক করে নিব। আমাকে বলতেছে যে কবে নিবা, কারণ যে কোনো সময় আব্বা আমাকে বিয়ে দিয়ে ফেলতে পারে। আর আরেকটা ব্যাপার হচ্ছে রেসি আসলে দেখতে অনেক বেশি সুন্দর ছিল, এটাই হচ্ছে বড় সমস্যা। মানে যেই কোনো ছেলে তাকে দেখলে পাগল হয়ে যায় তাকে বিয়ে করার জন্য, এই জন্যই আসলে সমস্যাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমি বলতেছিলাম যে একটু অপেক্ষা করো, সব কিছু ঠিক হয়ে যাবে। এরকম করে যেতে যেতে কিছুদিন পরে মানে লাইক আরও 3 থেকে 4 মাস পরে একদিন রেসি আমাকে ফোন করে খুবই কান্নাকাটি করতেছে, মানে প্রচুর কান্না করতেছে। তো এত কান্না করতেছে, আমি তখন জিজ্ঞেস করতেছিলাম যে কী ব্যাপার, এত কান্না কেন করতেছ? বলে যে আমার আব্বা আম্মা মনে হয় একটা বিয়ে মানে ফাইনাল করে ফেলছে, আমাকে এটা বলে। আমি বলি বিয়ে ফাইনাল করে ফেলছে? বলে হ্যাঁ একটা বিয়ে মনে হয় ফাইনাল করে ফেলছে, তো এখন আমি কী করতে পারি? আমি বলি যে বিয়ে কোথায় বিয়ে ফাইনাল করছে তুমি জানো না? বলে যে না আমাকে কিন্তু বলতেছে না, বাট ওরা আমাকে বলে যে সারপ্রাইজ দিবে। ওর বাবা মানে ওকে বলে যে তোকে একটা অনেক বিগ সারপ্রাইজ দিব। তাই আমি বলি যে সারপ্রাইজ দিবে, এটা কেমন কথা হইলো? তোমার বিয়ে ঠিক করছে, বলবে না যে কোথায় বিয়ে ঠিক করছে? তো কিছুই বলে না। তো যাই হোক এইভাবে 2-3 দিন পরে এবার আমার পরিবার থেকে আমার আব্বা আম্মা কল দিয়ে বলতেছে যে আমার ছোটো ভাই
আমার ছোটো ভাইয়ের নাম ছিল কিন্তু শিহাব, বলতেছে যে শিহাব নাকি সৌদি আরব থেকে আসবে, শিহাব আসবে, এটা বলতেছে আব্বা আম্মা। তো বলতেছে, আমি তখন চিন্তা করতেছি যে শিহাব আসবে তো ভালো কথা, এখন আমার আব্বা আম্মা আমাকে বলতেছে যে শিহাব আসবে, এখন আমরা তো শিহাবকে বিয়ে করাবো, তুই একটা বিয়ে করে ফেল, আমাকে এটা বলতেছে। তো আমাকে যখন আব্বা আম্মা নিজ থেকেই বলতেছে, বাট আমার কাছে অনেক বেশি লজ্জা লাগতেছে এই কারণে আমি চিন্তা করতেছি যে মানে আমার একটা চাকরি হইলে তারপরে না হয় আমি বিয়েটা করতাম। এখন মানে ছোটো ভাই আসবে, ওর আগে তো আমাকে বিয়ে করতে হবে, কারণ আমি যেহেতু বড়, ও তো ছোট। তো আমি চিন্তা করতেছি যে কী করা যায়, মানে কোন সিদ্ধান্তে যাওয়া যায় আমি বুঝতে পারতেছিলাম না। তো আমি আমার আব্বা আম্মায় তখন আমি একটা কোম্পানিতে পেপারস জমা দিই, ওই কোম্পানি থেকে আমাকে বলে যে চাকরি হবে আমার কাছ থেকে, মানে ওরা, আমি ইন্টারভিউতে মানে পাস করি, তারপর ওরা বলে যে চাকরি হবে, বাট 2 মাস সময় লাগবে। কিন্তু আমি আমার মাকে বলতেছি, মা 2 মাস তো সময় লাগবে, 2 মাসের জন্য আসলে আর অতটা ডিস্টেন্স কি, তোমরা একটা কাজ করো, শিহাব যেহেতু শিহাবের ছুটি তো কম, ওর তো লাইক 2 মাসের ছুটি, 2 মাস পরে চলে যাবে। আমি তখন আমার মাকে বলি, শিহাব বাংলাদেশে আসলে ওকে তোমরা বিয়ে করাই দাও, অ্যান্ড ওকে বিয়ে করে দেওয়ার পরে এরপর না হয় আমি বিয়ে করব, মানে কয়েকদিন পরে বিয়ে করলে তো প্রবলেম নাই। আর যেহেতু আমি এখন বেকার মানুষ, আমার চাকরি নেই, আমার কাছে মেয়ে বা কে বিয়ে দিবে। তো আমার মা বলতেছে যে এটা কোনো কথা বললি, তুই আগে বিয়ে করবি না, তুই বড় ছেলে। আমি বললাম, করবো মা, তোমরা টেনশন করো না, তোমরা শিহাবের বিয়েটা মানে ভালোভাবে দিয়ে দাও। এর কয়েকদিন পরে শিহাব বাংলাদেশে আসে, আমি ঢাকা এয়ারপোর্ট থেকে ওকে রিসিভ করে বাড়িতে নিয়ে যাই। তো বাড়িতে নিয়ে যাওয়ার পর আব্বা আমার ওর জন্য মানে মেয়ে দেখতে থাকে। তো আমি ওকে যথারীতি ঢাকাতে মানে ঢাকা থেকে বাড়িতে নিয়ে বাড়িতে রেখে আমি তখন চলে আসি আবার ঢাকাতে, কারণ আমার ওইখান থেকে যে কোনো সময় আমাকে ইন্টারভিউর জন্য মানে আজ হচ্ছে জয়েনিং করার জন্য ডাকতে পারে। তো আসার পরে তখন হঠাৎ করে মানে এর মাঝে কিন্তু আমার ঋষির সাথে ফোনে কথাবার্তা বলা হচ্ছে, সবসময় ঋষির সাথে কথা বলি, ঋষির সাথে আমার কথা হচ্ছে। তো ঋষি আমাকে একদিন রাতের বেলায় ফোন করে বলতেছে যে মানে তুমি যেটা করছো কাজটা তুমি মোটেও ঠিক করো নাই, অ্যান্ড তুমি আমার জীবনটাকে নষ্ট করছো, এরকম করে বলে। আমি তখন বলি যে আমি তোমার জীবন নষ্ট করছি, কীভাবে নষ্ট করলাম, অ্যান্ড হঠাৎ করে তুমি এরকম চেঞ্জ হয়ে কেন কথা বলতেছো। আমাকে বলতেছে যে তুমি যে এত বড় একটা বাটপার, এত বড় একটা ধোঁকাবাজ, এটা আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। আমি বলতেছি যে রেসি, ছোট মানুষের মতো কথা বলো। ও বলে আমি ছোট বলেই কিন্তু আমাকে ব্যবহার করে গেলাম। আমি তখন বলতেছি যে তুই ছোট মানে আমি তোকে মানে তখন একটু তুই করে সম্বোধন করি, তুই ছোট মানে আমি তোকে কীভাবে ব্যবহার করলাম। তখন বলতেছে হ্যাঁ মানে তুই করেই বলো, এখন থেকে তুই করেই বলতে হবে, কারণ আমি তো তোমার ছোটো ভাইয়ের বউ হইতে যাচ্ছি, তখন এখন তো আমাকে তুই করেই বলবা। আমি তখন তারে বলতেছি যে ছোটো ভাইয়ের বউ মানে, বলে ও ন্যাকামি করো, কিছু জানো না। আমি বললাম যে না আমি তো কিছুই জানি না। পরে বলে আচ্ছা শোনো, আর তোমার জানা লাগবে না, এটা বলে ফোনটা কেটে দেয়। কেটে দেওয়ার পর আমি তখন তারে যতই কল দিই, ও আমার আর কোনো কল রিসিভ করে না। আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে ও ফোন কেন রিসিভ করতেছে না। আর ও আমাকে একটা ইঙ্গিত কিন্তু দিয়ে দিছে যে মানে ও আমার ছোটো ভাইয়ের বউ হবে। তো আমি তখন মাকে ফোন করে বলি যে মা তোমরা হচ্ছে শিয়াবের জন্য কি মেয়েটি ঠিক করছো নাকি, আমি এটা মাকে বলি। তখন মা বলে হ্যাঁ মেয়ে তো ঠিক করে ফেলছে, এবং কথাবার্তাও হয়ে গেছে, আংটিও বদল হয়ে গেছে। আমি তখন বলি আংটি বদল হয়ে গেছে, কার সাথে আংটি বদল করছো। মা বলে আরে তোর তো আর বলা হয় নাই, তুই তো তোর চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, চাকরি হচ্ছে না, তুই বিয়েও করতে আসছিস না, ওই যে আমার বোনের মেয়ে রেসি আছে না, রেসির সাথে শিহাবের আংটি বদল হয়েছে। আমি তখন মারে বলতেছি মা এটা তুমি কি বলতেছো। আমার মা বলতেছে হ্যাঁ শিয়াবের সাথে রেসের আংটি বদল হয়েছে, আমরা বিয়ের দিন তারিখও ঠিক করবো, বিয়ের দিন তারিখ ঠিক করে তোকে জানাবো। তখন আমি এত পরিমাণ কষ্ট পাই, আমি আসলে ভুলে বুঝাতে পারবো না। মনের অজান্তে আমার চোখ দুটো জলে ভিজে যায়, আমি প্রচুর পরিমাণ কান্না করতে থাকি। আমি বুঝতে পারতেছিলাম না যে আমার কী করা উচিত বা কোনটা করা উচিত। আমি তখন মানে ওরে ফোন দিই, মানে হচ্ছে রেসিকে কল দিই, বাট রেসি আমার আর কোনো কল রিসিভ করে না। আমি যতই কল দিই আমার কোনো কল রিসিভ করে না। একটা সময় মোবাইল ফোনটা বন্ধ করে দেয়, অ্যান্ড মোবাইল ফোনটা বন্ধ করে দেয়। তখন আমি মানে প্রচুর বিভ্রান্তের ভিতরে পড়ে যাই। অ্যান্ড আমি আমার মায়ের সাথে অনেকক্ষণ কথা বলে আমি ট্রাই করি মাকে বলার জন্য যে রেসির সাথে আমার সম্পর্ক আছে, আমি রেসিকে বিয়ে করবো। অ্যান্ড এরই মাঝে ছোটো ভাইয়ের সাথে কথা বলি, বাট ছোটো ভাইয়ের সাথে কথা বলার পরে ছোটো ভাইয়া অনেক খুশি, আমাকে বলে যে ভাই আমি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি না যে আমার বউটা এত সুন্দর হবে। অ্যান্ড আমি আসলে ভাইয়া অনেক বেশি খুশি যে আব্বা আম্মা আমার জন্য অনেক সুন্দর একটা মেয়ে ঠিক করছে, অনেক ভালো একটা মেয়ে ঠিক করছে। অ্যান্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে পারলে আমার জীবনে আমি অনেক খুশি থাকবো। আমি তখন চোখটা বন্ধ করে চিন্তা করি যে আমার বাবা মা আমাকে পড়াশোনা করাইছে, আমার ছোটো ভাইটাকে পড়াশোনা করাই নাই। অ্যান্ড আমি পড়াশোনা করেছি, আমি বসে বসে খেয়েছি, আর আমার ছোটো ভাই প্রবাসে গিয়ে হাড়ভাঙ্গা পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারছে। অ্যান্ড এত কষ্ট করে সংসার চালিয়েছে, আমাকে পড়াশোনা করিয়েছে। এখন ছোটো ভাই যদি তার পছন্দের মানুষটাকে বিয়ে করতে চায়, আমি সেখানে কেন বাধা দিব। আর ঋষি তো আমার সাথে কথাই বলতেছেন, ওর মোবাইলটাও বন্ধ। একটা পর্যায়ে আমি চোখ মুখ বন্ধ করে সব কিছু মেনে নেই। আমি চিন্তা করতেছিলাম এবং মনকে বোঝাচ্ছিলাম যে যেটা হবার সেটা তো হবেই, অ্যান্ড এটা হয়তো আমার ভাগ্যে আছে। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর মানে আমার আব্বা আম্মা হচ্ছে আমার ছোটো ভাইয়ের আর হচ্ছে রেসির বিয়ের দিন তারিখ ঠিক করে। আমাকে বলতেছে যে দিন তারিখ ঠিক করছে তুই বাড়িতে আয়। আমি তখন বলতেছিলাম যে আমি বাড়িতে যাবো না। মা বলতেছে কেন, বাড়িতে কেন আসবে না। আমি বললাম যে না আমার ইচ্ছে করতেছে না, আমি এজন্য যাবো না।
মা বলতেছে এটা কোনোভাবেই হতে পারে না, তুই বাড়িতে আয়। আমি বলতেছি মা আসলে দেখো মানে আমার ভালো লাগতেছে না, আর আমার চাকরির ইন্টারভিউ আছে এটা বলি। আমার মা বলে চাকরি করতে করতে নিজের জীবনটা শেষ করে দিলি, ছোটো ভাইয়ের বিয়ে হচ্ছে তুই বাড়িতে আসবি না, এটা কেমন কথা, তুই বাড়িতে আয়। আমরা তোরে বললাম যে তুই আগে বিয়ে কর, কিন্তু তুই বিয়েটা করলি না, এখন ছোটো ভাইয়ের বিয়ে হবে তুই এটা আসবি না। আমি তখন আর মাকে কিছু না বলে ফোন কেটে দেই। যথারীতি বিকেলবেলা আমার ছোটো ভাই আবার কল দেয়, মানে শিয়াবে কল দিয়ে বলতেছে ভাই আপনারা কি বাড়িতে আসবেন না? আমি বললাম যে মানে আমার একটু সমস্যা আছে এই জন্য যাবো না। তখন শিয়াব আমার সাথে খুবই মন খারাপ করে কথা বলে, আমাকে বলে যে আপনি আমার একটা মাত্র বড় ভাইয়া, আমার বিয়েতে আপনি থাকবেন এটা কেমন কথা? আজকে যদি আপনি বিদেশ থাকেন আমি মনে বুঝাতাম যে আমার ভাইয়া তো বিদেশ, আপনি বাংলাদেশের ঢাকা শহর থেকে আমার বিয়েতে আসবেন না, আপনি যদি না আসেন আমি কিন্তু এই বিয়ে করবো না, আমি বিয়েতে যাবো না। আমার হঠাৎ করে মানে আমার জন্য বলতে ইচ্ছে করতেছিল যে ভাই রে তুই বিয়েতে যাইস না, তুই বিয়েতে না গেলে আমি খুশি হব, মনে মনে কথাটা বলি। যাই হোক এরপর আমি তাকে বলি, যখন সে জোরাজোরি করতেছিল আমি বললাম যে ঠিক আছে আমি আসবো। এরপর আমি যথারীতি বিয়েতে আসি। আমি যেন গলা কাটা মুরগির মতো, আমি কখনো এখানে কখনো সেখানে, মানে আমি আমার বুকের কষ্টটাকে ধরে রাখতে পারতেছিলাম না। আমি আসলে রেসির সাথে আমার সম্পর্কটা হয়তো অল্প কিছু দিনের, কিন্তু এরই মাঝে আমি রেসিকে এত ভালোবেসেছিলাম যে যেটা আমি ভুলে প্রকাশ করতে পারবো না। কারণ আমার জীবনে এর আগে কোনো মেয়ের সাথে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক হয় নাই। আমি আমার অন্তঃস্থল থেকে ঋষিকে ভালোবেসেছিলাম। যখন দেখতে দেখতে বিয়ের দিন ঠিক হয়, বিয়ের দিন আমরা যখন বরযাত্রীর সাথে যাই, বরযাত্রীর সাথে যাওয়ার পর দেখতে পাই যে ঋষি যখন সাজছিল, মেয়েটা এমনি অনেক লম্বা ছিল, ফর্সা ছিল, অ্যান্ড চুলগুলো অনেক বড় ছিল। যখন সাজছিল এত সুন্দর লাগতেছিল, আমার কাছে মন চাচ্ছিল যে আমি যে কোনো কিছুর বিনিময়ে আমি ঋষিকে বিয়ে করে ফেলি। তখন আমি সব কিছু মুখ বুঝু করে সহ্য করতেছি। দেখতে দেখতে ওদের বিয়ের কাজ কমপ্লিট হওয়ার পর ওরা বাড়িতে আসার পর আমি তখন মানে খুবই কান্নাকাটি করি। আমার মা তখন বলতেছে কিরে মানে তুই এরকম মন খারাপ করে আসিস কেন, কী হয়েছে? আমি তখন বলি মা কিছুই না। আমার ছোটো ভাই আমাকে জিজ্ঞেস করে ভাইয়া আপনার কোনো সমস্যা? আমি বললাম না রে ভাই কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আমাকে ওরা বিভিন্নভাবে বলতেছে তোর মানে আমাকে সবাই বলতেছে সমস্যাটা কি? আমি তখন বলি কোনো সমস্যা নাই। যাই হোক দেখতে দেখতে ওদের বাসর ঘরের সময় হয়। তো ওদের যেদিন বাসর হয় আমি সেদিন চিন্তা করেছি আমি আর বাড়িতে থাকবো না। আমি বুকের কষ্টটা সহ্য করতে পারতেছিলাম যে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। একটা পর্যায়ে আমি তখন কী করি, আমি আমার বাড়ি থেকে সরাসরি ঢাকাতে চলে আসি, কাউকে কোনো কিছু না বলে ঢাকাতে চলে আসি। তো ঢাকাতে চলে আসার পরে সকালবেলা আমার ভাই আমার নাম্বারে কল দিয়ে বলতেছে যে ভাই আপনি কই, আপনি যে বাড়িতে নাই, আপনি কি বাজারে গেছেন? আমি বলি না আমি তো গতকালকে রাত্রে চলে আসছি। বলে কোথায় চলে আসছেন? আমি বলি ঢাকাতে। আমার ছোটো ভাই বলতেছে আপনি কি পাগল হয়ে গেলেন, ঢাকাতে কেন চলে গেলেন? আমি বললাম যে কেন, তোর বিয়েতে গেলাম, তোর বিয়ে কি শেষ হয়েছে না? তো বলে ভাইয়া বিয়ে শেষ হয়েছে, তার মানে আপনি কাউকে কোনো কিছু না বলে চলে যাবেন? আমার তখন এত রাগ হইতেছে, আমি তখন বলি যে এই বেটা তুই বিয়ে করছিস ভালো থাক, আমার ফোনটা দিবি না। এটা বলে ফোনটা আমি কেটে দিয়ে মোবাইল ফোনটা বন্ধ করে দিই। অ্যান্ড বন্ধ করে দেওয়ার পর আমার ছোটো ভাই আর আমাকে কল দিতে পারে না, কেউ কল দিতে পারে না। আমি প্রায় 3 থেকে 4 দিনের মতো মোবাইল ফোনটা অন করি না। অ্যান্ড 3-4 দিন পরে যখন মোবাইল ফোনটা অন করে আমি দেখি প্রচুর পরিমাণ কল এস এম এস, আমার মোবাইল পুরো ভরপুর হয়ে আছে। অ্যান্ড বাড়িতে ফোন দিলাম আম্মার নাম্বারে, আম্মা তখন খুবই কান্নাকাটি করতেছে, প্রচুর কান্নাকাটি করে। আম্মা আমারে বলে তোর কী হয়েছে, মানে শিয়াবের বিয়ে হওয়ার পর থেকে তুই যেন পাগল হয়ে গেছিস, কি হয়েছে বাবা? তুই আমার কাছে বল, তুই না আমার একটা মাত্র ছেলে, বল না বাবা কি হয়েছে? আমি বলি যে না আমার কিছু হয় নাই, আমার ভালো লাগতেছে না, আমার কেন জানি সব কিছু একটু বিতৃষ্ণা লাগতেছে। আমার মা বলতেছে তোর জন্য একটা মেয়ে ঠিক করছি, অ্যান্ড মেয়েটা অনেক সুন্দর, ওই মেয়েটাকে তোকে বিয়ে করাই দিব, অ্যান্ড বিয়ের সাথে করলে সব কিছু ঠিক হবে। আমি বলি মা আজকে তোমার একটা কথা বলি, আমার কথাটা মনে রাখো, আমি আর জীবনে কখনো বিয়ে করবো না। আমার মা আমারে বলতেছে যে কেমন কথা বলতেছিস, তুই বিয়ে করবি না? আমি বললাম যে না আমি আর জীবনে কখনো বিয়ে করব না, আমার আর বিয়ে করার কোনো ইচ্ছা নাই। আমার মা আমাকে বলতেছে এমন কি হয়েছে যে তুই বিয়ে করবি না? আমি তখন মাকে বলতেছি যে মা কিছুই হয় নাই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে মানে বিয়ে করলে আমি কখনো সুখী হইতে পারবো না। আমার মা আমাকে বলে কেন বাবা, তোর মনের ভিতরে এমন কি কষ্ট আমাকে বল না। আমি বলি মা দেখো ছোটো ভাই বিয়ে করে ফেলছে, এখন আমি বিয়ে করি নাই, এখন আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে? আমার মা আমাকে বলে যে তোকে তো ওই সময় বারবার বলছিলাম যে তুই বিয়ে কর, তুই তো নিজেই বিয়ে করলি না, এখন কেন ছোটো ভাই দোষ দিতেছিস? আমি বলেছি আচ্ছা ঠিক আছে বিয়ে করি নাই তো ছোটো ভাই বিয়ে করছে, আমার আর বিয়ে করা লাগবে না। আমার মা বলে আমি যে মেয়েটা ঠিক করছি ওই মেয়ের পরিবার তোর কাছে বিয়ে দিবে, আর ওদের পরিবার অনেক ভালো। আমি বলে আমার কোনো চাকরি বাকরি হয় নাই, আমি কেমনি বিয়ে করবো? তখন মা বলে যে না বাবা এরকম করিস না। তো যাই হোক আমি পরিবারের সাথে কথা বলে আমি বাড়িতে আসি না। দেখতে দেখতে আমার ছোটো ভাইয়ের ছুটির সময় শেষ হয়ে যায়। ছুটি শেষ হয়ে গেলে আমার ছোটো ভাই তখন আবারও সৌদি আরবে চলে যায়। অ্যান্ড ছোটো ভাই সৌদি আরবে চলে যাওয়ার পরে তখন আব্বা আম্মা আমাকে খুবই কান্নাকাটি করতে, বাড়িতে আসিস না, মানে খুবই মন খারাপ করে। তো আমি একদিন বাড়িতে আসি।
বাড়িতে আসার পরে আমি দেখতে পাই মানে ঋষি তখন আমাদের বাড়িতেই থাকে, ওকে দেখতে পাই। দেখতে পাওয়ার পর আমি খুব মানে একটা ছোটো ভাইয়ের বউয়ের সাথে যেভাবে কথা বলা দরকার খুবই রেসপেক্ট এবং সম্মান দিয়ে কথা বলি, মানে খুবই ভালোভাবে কথা বলি। তো আমাকে বলতেছে যে মানে ও কিন্তু আমাকে আপনি করে সম্বোধন করে আব্বা আম্মার সামনে, অ্যান্ড আব্বা আম্মা না থাকলে ও আমাকে তুমি করে বলে। তাই আমি বলি যে আমাকে তুমি করে বলার কী দরকার, আপনি করেই তো বলতে পারো। তো বলে যে আপনি করে কেন বলবো, আমি তো তোমাকে ভালোবাসছি তাই না। আমি বলি যে আমাকে ভালোবাসছো এটা ঠিক আছে, কিন্তু তুমি তো এখন আমার ছোটো ভাইয়ের বউ। আমাকে বলতেছে আমি ছোটো ভাইয়ের বউটো এগুলো কিছু বুঝি না, আমি তোমাকে চেয়েছিলাম এবং আমি তোমার ভাইকে বিয়ে করতে একটা কারণে রাজি হয়েছি, আর সেটা হচ্ছে আমি তোমার আশেপাশে থাকতে পারবো এই জন্য। আমি তখন তারে বলতেছি রেসি তুমি কি পাগল হয়ে গেছো, তুমি আমার ছোটো ভাইয়ের বউ, তুমি আমার বড় ভাইয়ের বউ না। আমাকে বলে যে ছোটো ভাই বড় ভাই এত কিছু আমি বুঝি না, আমার কথা হচ্ছে আমি তোমার ভাইকে বিয়ে করছি শুধু একটা দিক দেখা যে আমি তোমার মানে তোমার বাড়িতে থাকতে পারবো। আমি জানি যে বিয়ের পর তোমার ভাইয়া বিদেশে চলে যাবে, এরপর থেকে তুমি আমাকে সময় দিবা। আমি তখন বলি যে দেখো তোমাকে সময় দেওয়ার মতো কোনো সময় আমার কাছে নাই, অ্যান্ড আমি প্লিজ মানে আমাকে তুমি এগুলো বইলো না। তখনও ও আমাকে মানে অনেকভাবে আমাকে মানে ওর আয়ত্তে নিয়ে যাওয়ার জন্য ট্রাই করে, বাট আমি ওকে একটা জিনিসে বারবার বুঝে ওর কাছ থেকে আমি শুধু দূরে সরে যাচ্ছি, স্কিপ করে করে ওর কাছ থেকে আমি দূরে সরি। প্রায় 3 দিনের মতো বাড়িতে থাকি, 3 দিন বাড়িতে থাকার পর আমি তখন আবার ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার পর তখন আমাকে প্রচুর পরিমাণ ফোন দিয়ে বিরক্ত করে, সবসময় ফোন করে যে তুমি বাড়িতে কবে আসবা, বাড়িতে আসো, মানে খুবই বিরক্ত করতে থাকে। আমি তখন তারে বলি যে তুমি এগুলো কী করতেছো, তুমি কি পাগল হয়ে গেছো। অ্যান্ড ও আমাকে বলে যে না তুমি বাড়িতে আসো, মানে ও এত পরিমাণ পাগলামি করে যে আমি ঢাকাতে থাকার কোনো স্কোপ নাই। আর এরই মাঝে কিন্তু আমার চাকরি কোথাও হয় নাই, আমি চাকরির জন্য ট্রাই করতেছিলাম অনেক জায়গায়, বাট আমার কোথাও চাকরি হইতেছে না। তখনও কিন্তু আমার এই ছোটো ভাইয়ের টাকায় আমার পড়াশোনা মানে আমার ছোটো ভাইয়ের টাকা আমি ঢাকায় চলাফেরা করতেছি, আমার পরিবার চলতেছে, যার জন্য আমি রেসির সাথে খুব খারাপ ব্যবহারও করতে পারি না। কারণ রেসি আমার ছোটো ভাই কিন্তু এমন যে একদম সম্পূর্ণ রেসিকে ছাড়া কিছুই বোঝে না, মানে রেসি যা বলবে তাই করবে। অ্যান্ড আমাদের পরিবারের যত টাকা পয়সা লাগে সব কিছু রেসিকে পাঠায়। একটা ব্যাপার শুনলে হয়তো খারাপ লাগবে যে মানে আমার ছোটো ভাই বিয়ে করার পরে আমি কিন্তু রেসির কাছ থেকে টাকা পয়সা নেই, মানে আমাকে মানে আমার হাত খরচের জন্য টাকা পয়সা কিন্তু রেসি দেয়। আমার ছোটো ভাই কিন্তু তখন আর মানে সম্পূর্ণ টাকা পয়সা রেসির অ্যাকাউন্টে পাঠায়, অ্যান্ড রেসি হচ্ছে সবাইকে টাকা পয়সা দেয়, আমার আব্বাকে আম্মাকে তারপর আমাকে, মানে সব কিছু এখন ওর হাতে। তো এরপর আমি এবার বাড়িতে যাওয়ার পরে তখন ও আমাকে বলে যে একদিন লাইক হচ্ছে রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করার পর আমি আমার রুমে ঘুমাই আসার পর তখন রেসি আমার মানে ঘরের দরজা এসে দরজা ধাক্কাইতে আসে। তো দরজা ধাক্কাচ্ছে, আমি বলি যে কী ব্যাপার, দরজা কে? পরে আমি বললাম আমি রেসি। আমি বললাম রেসি দরজা কেন ধাক্কাচ্ছ? আমাকে বলতেছে যে দরজাটা খোলেন। আমি বললাম কেন? পরে বলতেছে আপনার মা জানি কেমন করতেছে। আমি বলি কি? বলে হ্যাঁ আপনার মা জানি কেমন করতেছে। যখন মায়ের কথা বলে তখন আমি দৌড় দিয়ে গেলে দরজা খুলি, দরজা খোলার পর যখন বেরোবো তখনও আমাকে ধাক্কা দেয়, ও আমার রুমের ভিতরে ঢুকে যায়, ঢুকে যায় বলতেছে ও নিজে দরজা লাগিয়ে দেয়। আমি বলি রেসি তুমি আমার রুমে, পরে বলতেছে আমি তোমার সাথে ঘুমাবো। আমি বলি এইটা কোন ধরনের পাগলামি করতেছো, এটা তুমি ঠিক করতেছো না। আমাকে বলতেছে যে আমি তোমার সাথে ঘুমাবো। আমি তখন বলি রেসি আমার ঘর থেকে বেরো। বলে চিল্লাও, তুমি চিল্লাবো তো চিল্লাও, তুমি চিল্লানোর আগে আমি চিল্লাবো, আমি চিল্লিয়ে পুরো মহল্লাবাসীকে জানাবো যে তুমি আমার সাথে প্রেম করছো, অ্যান্ড আমার সাথে প্রেম করে নিজের ছোটো ভাইয়ের বউ আমাকে বানাইছো। আমি তখন তার হাতে পায়ে ধরে বলতেছি প্লিজ পাগলামি করুন, একটু বোঝার জন্য চেষ্টা করো, তোমার এই পাগলামির জন্য আমাদের পরিবারে অনেক প্রবলেম হয়ে যাবে। ও তখন আমার কোনো কথাই শোনে না। আর আমি জানি যে আমার পাশের রুমে আমার আব্বা আছে, পাশের রুমে আমার আব্বা ঘুমাইতে আছে, অ্যান্ড আমার পাশের রুমে আমার মা ঘুমাইতে আছে। আমি যদি ওর সাথে সিনক্রেট করি তাহলে আমার আব্বা আম্মা ঘুম থেকে উঠে যাবে, আর আব্বা আম্মা ঘুম থেকে উঠে যদি একটাবার দেখে যে রেসি আমার রুমে, তাহলে আমি আমার আব্বা আম্মার কাছে মুখ দেখাতে পারবো না। যার জন্য চোখটা বন্ধ করে রেসি আমার সাথে যা করা দরকার ছিল আমার সাথে সারা রাত ভর রেসি তাই করেছে। আমার সাথে রেসি শারীরিক সম্পর্ক করার পর যখন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি তখন চিন্তা করতেছিলাম যে আল্লাহ এই আমার ছোটো ভাইয়ের বউ, আমি কি করব। আমি কোনো দিশকুল পাইতেছিলাম না। তখন থেকে রেসি মানে এরপর থেকে আমার সাথে এগুলো কন্টিনিউ চালাইতে আসে। আমি তখন আর ঢাকাতে যাই না, কারণ হচ্ছে চাকরির জন্য যত জায়গায় অ্যাপ্লাই করেছি, যত জায়গায় ট্রাই করেছি, বাট কোথাও চাকরি হয় না। তো ঢাকা শহরে গিয়ে আর কতদিন বা থাকবে, এভাবে কতদিন ছোটো ভাইয়ের টাকা নিয়ে থাকা যায়। তো চিন্তা করতেছি যে যখন চাকরি হবে তখনই ঢাকাতে যাব। এরপর থেকে আর ঢাকাতে মানে মেস ভাড়া করে ঢাকাতে আমি থাকবো না, এটাই সিদ্ধান্ত করি। এরপর থেকে যখন মানে এভাবে চলতেছিল, বাট তখন থেকে রেসির সাথে আমার সম্পর্কটা এমন হয়ে গেছে যে এমন একটা রাত নয় যে রেসি আমার রুমে আসে না, মানে প্রত্যেক রাতে রেসি আমার রুমে চলে আসে। এবং এভাবে যেতে আমি তখন আর মানে একবার যেহেতু এই কাজটা হয়ে গেছে, তারপর থেকে আর আমি কোনোভাবেই নিষেধ করতেছি না, মানে কন্টিনিউ রেসির সাথে আমার এই খারাপ কাজটা হয়ে যাচ্ছে। এবং প্রতিদিন হচ্ছে আমার আব্বা আমাকে ও খুব টেকনিক্যালি হ্যান্ডেল করে। এভাবে যেতে প্রায় আরও 1 থেকে 1.5 বছর মতো কেটে যায়। অ্যান্ড 1-1.5 বছর আমি চাকরির জন্য ট্রাই করি, বাট ওই 1-1.5 বছরও আমার কোনো চাকরি হয় না। আমার আসলে একটাই সমস্যা, সেটা হচ্ছে মানে যত জায়গায় চাকরি যায় ঘোষ লাগবে। আমার পরিবার ঘোষ দিতে রাজি আছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি, আমি কখনো ঘুষ দিয়ে চাকরি করব না।
প্রয়োজনে চাকরি করব না, তারপরেও আমি ঘুষ দিয়ে চাকরি করব না। এই জন্য আসলে অ্যাকচুয়ালি আমার চাকরিটা হচ্ছে না। তো এরপরে প্রায় 1-1.5 বছর কেটে গেল, অ্যান্ড 1-1.5 বছর পরে হঠাৎ করে একটা প্রবলেম আমি রেসির মাঝে দেখতে পাই বলতে এটা প্রায় 1.5 বছর পরে, 1.5 বছর পরে রেসি একদিন মানে হঠাৎ করে প্রচুর পরিমাণ ভূমি করে। তখন আমার আব্বা আম্মা আমরা সবাই মিলে রেসিকে হসপিটালে নিয়ে যাই, অ্যান্ড হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমরা জানতে পারি যে রেসি বাচ্চা কনসেপ্ট করেছে। এখন রিসি বাচ্চা কনসেপ্ট করেছে, আমার ছোটো ভাই তো বাড়িতে নেই, তাহলে এটা আরও 1.5 বছরেরও পরে। তো 1.5 বছর পরে রিসি বাচ্চা কনসেপ্ট করেছে, এটা ডক্টর আমার মায়ের কাছে বলে, আমার আব্বা আমাকে বলার পর আব্বা মা তখন আমাকে জিজ্ঞেস করে যে কী ব্যাপার, মানে ওর পেটে বাচ্চা কীভাবে আসলো, অ্যান্ড ওর মানে তো বাড়িতে নাই, মানে বলতেছে শিয়াব তো বাড়িতে নাই। আমি তখন মানে কিছুই বুঝতে পারতেছি না যে আব্বা আমাকে কী বলবো। আমি তখন বলতেছি মা আমি তো বুঝতে পারতেছি না যে কীভাবে কী হইলো। আমার আব্বা মা তখন বলতেছে এই মেয়েটাকে আমি তো ভালো মনে করছিলাম, আমার বোনের মেয়ে মনে করে তারা আমি আমার বাড়িতে বিয়ে করে আনলাম, কিন্তু এই মেয়ে যে এতটা দূর চরিত্র এটা আমি কখনো স্বপ্ন চিন্তা করি নাই। আমি ওর মাকে বলতেছি মা ধরে প্রথমে এত কথা বললো না। আমার মা আমাকে বলতেছে এত কথা বলবো না, মানে এত বড় বেয়াদব একটা মাইয়া ওইগুলো কার সাথে করছে, এগুলো কী করছে। আমি তখন ওর মাকে বলেছি মা অপেক্ষা করো না, দেখি না কী হয়, তোমরা এত পাগলামি শুরু করে দিছো, এরকম পাগলামি করলে কি হবে, একটু অপেক্ষা করো। তো যাই হোক এইভাবে প্রায় একদিন ও হসপিটালে থাকে, একদিন পরে আমি বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আনার পরে আমি তখন ওকে বলি রেসি তুমি কি একটা ব্যাপার বুঝতেছো যে তোমার পেটে বাচ্চা আসছে, এটা আমার আব্বা আমার জেনে গেছে। অ্যান্ড তখনও বলতেছে যে এটা তো আমি জানি, আমার পেটে বাবু আসছে আমি আগেই জানি। আমি বলি তো আগেই যে তুমি জানো, তুমি বাবুটাকে নষ্ট করো না কেন? আমাকে বলে কেন নষ্ট করবো? আমি বললাম যে কেন নষ্ট করবো মানে তুমি বাবু নষ্ট করবা না, অ্যান্ড আমার ভাইয়া বাড়িতে নাই, তাহলে তোমার পেটে বাবু আসলে এটা কার বাবু, মানুষজন এটা নিয়ে করবে না? আমাকে বলতেছে আমি তো সবার কাছে বলবো এটা তোমার বাবু। আমি তখন ওর মুখ চেপে ধরে আমি বলি তুমি আমার আর কলঙ্কিত করো না, তোমার আল্লাহর দোহাই। ও আমাকে বলে না কেন কলঙ্কিত করবো, এটা তোমার বাবু না, তুমি অস্বীকার করো। আমি বললাম যে দেখো স্বীকার অস্বীকারের ব্যাপার না, কিন্তু এটা আমার পরিবারের মানুষ জানলে, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জানলে কী হবে, তুমি কি একটাবার বুঝতে পারতেছো? আমাকে বলে কী হবে জানি না। তো যাই হোক এইভাবে আরও কয়েকদিন কাটে, বাট তখন আমার মায়ের সাথে ওর ঝগড়া লেগে যায়, মানে রেসির সাথে আমার মায়ের সবসময় ঝগড়া লাগে, অ্যান্ড ব্যাপারগুলো আমার ছোটো ভাইয়ের কানেও চলে যায়। অ্যান্ড পুরো বাড়িতে ঘরে এই ব্যাপারগুলো খুব আলোচনা হচ্ছে। অ্যান্ড আমার মাও মানে রিসের বাবা মাকে খুব গালাগালি করে যে মানে আপনাদের মেয়ে এত দূরচরিত্রা, মানে ওর এমন অবস্থা যে ও ছাড়াছাড়ি আমার ভাইয়ের সাথে সারাসারি হয়ে যাবে, মানে একেবারে সম্পর্ক ছেড়ে দিয়ে আমার ভাই ওকে ছেড়ে দিবে, এরকম অবস্থা হয়ে গেছে। তো এইভাবে কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন মানে রিসের আব্বা আম্মা আমাদের বাড়িতে আসে। আসার পরে তখন আমার মা রিসের আব্বা আম্মার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমার মা বলতেছে যে মানে কেমন মেয়ে পেটে ধরছিস, তোর মেয়ে মানে অন্য ছেলের বাচ্চা পেটে নিছে, এগুলো নিয়ে রিসির আম্মার সাথে আমার খুব ঝগড়া লাগার পরে তখন একটা পর্যায়ে রিসির আম্মা মানে আমার খালাম্মা তখন পায়ের জুতা নিয়ে রিসিকে মানে প্রচুর মারতে থাকে, মানে প্রচুর মারে। অ্যান্ড মারার পরে আমি তখন পাশের রুমে দাঁড়াই আছি, আমি কিন্তু ওদের এই কথাবার্তাগুলো শুনতেছি। একটা পর্যায়ে যখন মারতেছে তখন রিসির মা রিসিকে মারে আর জিজ্ঞেস করতেছে এই বাচ্চা কার বল, এই বাচ্চা কার। যখন বারবার বলতেছিল তখন রিসি তখন বলতেছিল এই বাচ্চা আর কারো না, এই বাচ্চা হচ্ছে শাহিন ভাইয়ের। এটা যখন বলে যে শাহিন ভাই বলে, তখন শাহিন ভাই বলার পর আমি তখন আর কোনো কথা না বলে তখন ওইখান থেকে চলে আসি। আর পিছন থেকে আমার খালাম্মা তখন আমাকে ডাকতে, আমাকে বলতেছে এই শাহিন দাঁড়া। আমি তখন দাঁড়ানোর পরে আমার খালাম্মা বলতেছে যে আমার মেয়ে যে কথা বলতেছে এই কথা কি? আমি তখন বলি যে খালাম্মা আমি তো জানি না। এটা বলার পর তখন আমার মা বা মানে সবাই আমার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে। আমার খালাম্মা তখন পায়ের জুতা খুলে আনে আমাকে মারার জন্য, আমাকে বলতেছে আমার কলার চেপে ধরে বলতেছে তুই আমার কাছে সব কিছু সত্য কথা বল। তখন রেসি বলতেছে ওই কি সত্য বলবে, ও তো একটা কাপুরুষ, ও যদি কাপুরুষ না হইতো তাহলে তো আমাকে বিয়ে করতো। তো তখন আমার খালাম্মা মানে রিসির আম্মা রিসিকে জিজ্ঞেস করতেছে কি হয়েছে তুই আমার কাছে বল। তখন রিসি তার মার কাছে সব কিছু সত্য কথা বলে দেয়, মানে তার মাকে বলে যে এমনি ও আমাকে বিয়ে করছে, অ্যান্ড বিয়ে করার পরে ও আমার সাথে এগুলো করছে, মানে ও আমার সাথে প্রেম করছে, অ্যান্ড প্রেম করার পরে ও আমাকে বিয়ে করে নেয়, অ্যান্ড ওর ভাইকে আমি বিয়ে করছি, তারপর ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, মানে সব কিছু আমার খালাম্মার কাছে বলে দেয়। এখন বলে দেওয়ার পরে আমার খালাম্মা তখন তাদের গ্রাম থেকে 2-3 জন লোক এবং আমাদের গ্রামের 2-3 জন লোক মিলে এটা একটা দরবারের মতো বসে, যেহেতু নিজের মেয়ের নামে একটা কলঙ্ক হয়ে গেছে। তো দরবারে আমাকে জিজ্ঞেস করার পরে আমি সব কিছু সত্য স্বীকার করি যে হ্যাঁ এই ঘটনা ঘটছে আমার সাথে, আমি স্বীকার করি। অ্যান্ড স্বীকার করার পরে তখন আমার আব্বা তখন পায়ের জুতা খুলে আমাকে মারে, মানে প্রচুর মারে, জুতা খুলে সবার সামনে, গ্রামের প্রায় অনেক মানুষই থাকে সবার সামনে আমাকে জুতা দিয়ে মারার পর তখন আমি কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যাই।
বাড়ি থেকে বেরিয়ে তখন আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে চলে আসার পরে অ্যান্ড তখন নাকি আমার আব্বা আম্মা বাচ্চাটাকে নষ্ট করে নেয়। আমার আব্বা আম্মা বাচ্চাটাকে নষ্ট করে নেয়। অ্যান্ড আমি ঢাকাতে যাওয়ার পরে মানে লোক মারফতে শুনতে পারছি যে রেসের ঘরে নাকি একটা মেয়ে সন্তান হয়েছে। একটা মেয়ে সন্তান হয়েছে। আমার আব্বা আম্মা আমার ছোটো ভাইকে বুঝাইছে, মানে আমার আব্বা আম্মা আমার ছোটো ভাইকে প্রচুরভাবে বুঝাইছে যে তাই পাগলামি সাগলামি করিস না। অ্যান্ড ছোটো ভাইকে বুঝাইছে, কিন্তু ছোটো ভাইকে বোঝানোর পর আমার ছোটো ভাইকে আমার আব্বা আম্মা যেমনি বুঝাইছে আমার ছোটো ভাই তেমনি মাইনে নিছে। আমার ছোটো ভাই আর কোনো পাগলামি সাগলামি করে নাই। মানে আমরা দূর সম্পর্কের মানুষদেরকে আমার আব্বা আম্মা এটাই বুঝাইছে যে সন্তান হচ্ছে শিয়াবের, মানে আমার ছোটো ভাইয়ের সন্তান, এটাই আমার আব্বা আম্মা সবাইকে বুঝাইছে। তো যাই হোক, এভাবে আমি তখন ঢাকাতে থাকি। তো আমি আর ওটা নিয়ে কোনো কথা বলি না, যেহেতু পারিবারিক একটা ম্যাটার, আমি এটা নিয়ে কোনো রকম কথাবার্তা বলি না। আমি ঢাকাতে থাকতেছি, ঢাকাতে আমার দিনগুলো কাটতেছে। এভাবে কাটতে কাটতে প্রায় আরও 1.5 থেকে 2 বছরের মতো কেটে যায়। অ্যান্ড 2 বছর হচ্ছে আমি আমার পরিবারে কারোর সাথে কথা বলি না, না ঋষির সাথে কথা বলি, না আমার আব্বা আম্মার সাথে কথা বলি, না আমার ছোটো ভাই শিয়াবের সাথে কথা বলি, মানে কারোর সাথে কথা বলি না। অ্যান্ড 2 বছর পর আমার ওই ঢাকাতে একটা চাকরি হয়, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি হওয়ার পর ওইখানে চাকরি করি। অ্যান্ড চাকরির সুবাদে আমি যে বাড়িতে থাকতাম, মানে যে বাসায় থাকতাম, ওই বাসার বাড়িওয়ালার একটা মেয়ে আছে, যে বাড়িওয়ালার মেয়েটার নাম হচ্ছে সীমা। ওই সীমা মেয়েটার সাথে আমার একটা সম্পর্ক হয়, একটা বাড়িওয়ালার মেয়ে। তো সম্পর্ক হওয়ার পরে তখন আমি সম্পর্ক বলতে ভালো একটা প্রেম ভালোবাসার সম্পর্ক, এবং ওই বাড়িওয়ালা মানে আমার কাছে ওনার মেয়েকে বিয়ে দেবে, ওরকম একটা মানে কথাবার্তা হয়। তো এভাবে মেয়েটার সাথে আমার সম্পর্ক সামনের দিকে যাচ্ছিল, বাট অনেক মানে সম্পর্কটা খুবই গভীর, মানে প্রায় 3 থেকে 4 মাসের মতো মেয়েটার সাথে আমার রিলেশন হয়। অ্যান্ড মেয়েটার পরিবারে যখন জানতে পারে, তার পরিবারও তখন সিদ্ধান্ত নিয়েছে আমার কাছে মেয়েকে বিয়ে দিবে। কিন্তু আমি তাদেরকে একটা কথাই বলি যে আপনারা আমার কাছে মেয়ে বিয়ে দেন ঠিক আছে, কিন্তু আমি আমার আব্বা আম্মাকে কখনো আনতে পারবো না, মানে আমার পরিবারকে জোগাড় করা সম্ভব না। আপনারা যদি এমনি আমার কাছে মেয়েকে বিয়ে দেন তাহলে আপনাদের মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি, মানে এই ক্ষেত্রে আমি আমার পরিবারকে আনতে পারবো না। তখন তারা বলতেছে যেটা কেমন কথা বলতেছো, তুমি বিয়ে করবা তোমার পরিবার থাকবে না। আমি বলতেছি হ্যাঁ, এই সত্ত্বে যদি আপনারা আমার কাছে বিয়ে দিতে পারেন তাহলে আপনারা আমার কাছে বিয়ে দেন, আর যদি না দেন তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার পরিবারকে আনতে পারবো না। তখন ওনারা বলে যে ঠিক আছে, পরিবারকে আনতে পারবো না, কিন্তু তোমার পরিবার আছে কিনা এটা তো আমাদেরকে জানতে হবে। আমি বললাম হ্যাঁ আমার পরিবার আছে, আপনারা দূর থেকে খোঁজখবর নিয়ে দেখতে পারেন যে আমার পরিবার আছে, কিন্তু আমি আমার পরিবারকে আপনাদের কাছে আনতে পারবো না। তখন তারা বলে যে ঠিক আছে, তোমার যেহেতু বাবা মা আছে, তোমার বাবা মায়ের ঠিকানাটা আমাদেরকে অ্যাটলিস্ট দাও, তোমার বাবা মায়ের ঠিকানা দাও, আমরা তোমার আব্বা মায়ের সাথে কথা বলবো না, শুধু এটুকু শিওর হবো যে তোমার আব্বা আম্মা আছে। যখন তারা এই কথা বলে তখন আমি চিন্তা করি যে আমার আব্বা আম্মা তো আছে, তাই না? তো আমি তখন তাদেরকে বলি যে ঠিক আছে, আপনারা আমার আব্বা আম্মার সাথে কোনো কথা বললেন না, আপনারা আমার যে আব্বা আম্মা আছে, আমার যে একটা পরিবার আছে, এইটা জানার জন্য আমি আপনাদেরকে আমার মানে পরিবারের ঠিকানা দিচ্ছি। এরপর আমি আমার পরিবারের ঠিকানা তাদেরকে দেওয়ার পর তারা আমার পরিবারের সাথে কথা বলে, মানে হচ্ছে সীমার আব্বা আমার আব্বা আম্মার সাথে কথা বলার পর তারা আমার আব্বা আম্মাকে মানে কীভাবে জানি, তারা আমার আব্বা আম্মাকে ময়মনসিংহ থেকে ঢাকাতে নিয়ে আসে। ঢাকাতে আনার পর আমি প্রায় 2.5 বছর পর আমার আব্বা আমাকে দেখতে পাই। আব্বা আমাকে দেখার পর আমার তখন প্রচুর মানে সীমাদের বাসায় দেখতে পাই, আমার তখন প্রচুর খারাপ লাগে, মানে খুবই কান্না আসে। আমার মা তখন আমাকে জড়াই ধরে, ধরে যায়, জড়াই ধরে মামার কাছে, মাইকে মানে আমার কাছে পায়ে ধরার মতো অবস্থা। মা বলতেছে বাবা যা হবার তো হয়ে গেছে, আমরা বুঝতে পারি নাই, তুই মাফ করে দে আমাদেরকে। মা খুবই কান্নাকাটি করেন, আব্বাও খুবই কান্নাকাটি করেন। আব্বা আমার কান্নাকাটি দেখে আমার নিজেরও খুব কান্না আসে। তো আমি তখন তাদেরকে বলি তোমরা কি মানে সীমার আব্বা আমার কাছে বলে দিছো, মানে এগুলো বলছো? তখন বলছে না, এটা কেমন কথা, আমরা কিভাবে বলবো? আমরা যখন শুনছি যে তুই একটা মেয়ের পছন্দ করছিস, ওই মেয়ের বিয়ে করবি, তখন আমরা এই ভদ্রলোকের সাথে আমরা তখন ময়মনসিংহ থেকে আসছি। আমি তখন আমার আব্বা আমাকে বলি যাই হোক তোমরা আসছো ভালো কথা, এখন মেয়েটা আমার পছন্দ হয়েছে, আমি এটাকে বিয়ে করবো। এই পর্যন্ত তখন আমার কিন্তু আর মানে আমার ছোটো ভাইয়ের বউ বা আমার ছোটো ভাই তাদের সাথে আমার কোনো যোগাযোগ নাই। এরপরে পারিবারিকভাবে তখন আমার আব্বা আম্মা তখন আমার বিয়ে ঠিক করে সীমার সাথে। অ্যান্ড আমি তখন আর গ্রামে যাই না, ওই ঢাকাতে একটা কমিউনিটি সেন্টারে আমার আব্বা আম্মা আবার গ্রাম থেকে আরও কয়েকজন লোক নিয়ে আসে, প্রায় 10-15 জন আমার গ্রামের লোক আসে, সবাই মিলে সীমার সাথে ঢাকাতে আমার বিয়ের কাজটা সম্পূর্ণ হয়। বিয়ের কাজটা সম্পূর্ণ হওয়ার পর আমি ঢাকাতেই থাকি, ঢাকাতে প্রায় আমি 6 মাসের মতো থাকি। অ্যান্ড 6 মাস থাকার পরে তখন আমি সীমা বলতেছিল যে তোমার যেহেতু গ্রাম আছে আমি তোমার গ্রামে যাব, মানে আর আমি যে চাকরিটা করি ওইখান থেকে আমি তখন ট্রান্সফার নিয়ে নিয়েছিলাম, মানে ঢাকা থেকে আমি ময়মনসিংহে ট্রান্সফার নিয়েছি। ট্রান্সফার নেওয়ার পরে তখন আমার আব্বা আম্মা বলতেছিল যে তুই বাড়িতে থাক। এরই মাঝে কিন্তু আমার ছোটো ভাই আর আসে নাই, আর আমার বড় ভাইয়ের আমার রেসির ঘরে যে মেয়ে সন্তানটা হয়েছে, মেয়ে সন্তানটা মোটামুটি অনেক বড়।
অনেক বড় হয়েছে। তো যাই হোক, এরপরে আমি তখন ময়মনসিংহ, ঢাকা থেকে সরাসরি ময়মনসিংহে চলে আসি। ময়মনসিংহে আসার পর তখন আমি ময়মনসিংহে থাকতেছি, মানে আমি ময়মনসিংহে থাকি, আমার ওয়াইফও ময়মনসিংহে থাকতেছে, মানে সবই ময়মনসিংহে থাকতেছে, আমার বাড়িতেই থাকতেছি। এখন এইভাবে দিনগুলো সামনের দিকে যাচ্ছিলো। আমি ময়মনসিংহে এখানে একটা কোম্পানিতে চাকরি করি। তো আর আমার ছোটো ভাইয়ের সাথে আমার কোনো কথাবার্তা হয় না, মানে ছোটো ভাই আমার সাথে লজ্জায় কথা বলে না, আর আমি আমার ছোটো ভাইয়ের সাথে লজ্জায় কথা বলি না। আর বেশ কয়েক বছর হয়ে গেছে আমার ছোটো ভাই কিন্তু আর বাড়িতে আসে না। এখন যেই মেয়েটা আছে, মানে রিসিভ করে যে মেয়েটা হয়েছে, এই মেয়েটা মানে একেবারে সম্পূর্ণ মানে আমার চেহারা, মানে একেবারে অবিকল দেখতে আমার মতো চেহারা, মানে আমার মুখের অনেকগুলো তার মাঝে আছে। তো এগুলো দেখার পরে মানে এগুলো নিয়ে মানে একদিন আমার ওয়াইফ, মানে আমার যে ওয়াইফ সীমা রেসিকে বলতেছিল যে তোমার এই মেয়েটা দেখতে একেবারে মানে আমার জামের মতো হয়েছে, মানে এরকম করে বলতেছে। তো যখন এরকম করে ডিপলি কথা বলে তখন মানে ঋষি মানে বলেই ফেলে, মানে ঋষি বলেই দেয় যে মানে যার মেয়ে তার মতোই তো হবে, এটা বলে। তখন বলে যে মানে আমার ওয়াইফ বলতেছিল যার মেয়ে তার মতো হবে, মানে তো বলতেছে যে কেন, মানে যার মেয়ে তার মতো হতে পারে না? বলে যে তো মানে এটা তো তোমার জামাইয়ের মেয়ে, আর তোমার জামাই তো আর বাংলাদেশে নাই, তাহলে আমার জামাইয়ের চেহারা মতো তোমার মেয়ে হতে যাবে কেন? তখন ঋষি বলে যে অনেক কাহিনী আছে, তো তুমি এত কিছু বুঝবা না, ওরকম করে মানে হচ্ছে সীমাকে স্কিপ করে। অ্যান্ড স্কিপ করার পরে দিনগুলো যখন সামনের দিকে এভাবে অতিবাহিত হচ্ছিল, তখন আমি আমার চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। আমি আর ওই মানে আমাদের বাড়ির অত মানে ঝামেলা টামেলা নিয়ে আমি আর ওগুলো নিয়ে কোনো কথা বলি না, বা আমি কিন্তু এটা জানিও না, আমাকে কিছু বলাও হয় নাই। এভাবে কিছুদিন কাটার পরে একটা পর্যায়ে আমাদের গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে সীমা হচ্ছে ডিটেলস খবরগুলো জেনে যায় যে রেসির ঘরে যে মানে মেয়ে সন্তানটা আছে, ওই মেয়ে সন্তানের বাবা আমি। এটা সীমা হচ্ছে বিভিন্ন মানুষের কাছে জানতে পারে। জানতে পাওয়ার পর একদিন সীমা আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমাকে একটা সত্য, মানে তুমি আমাকে একটা সত্য উত্তর দিবা, আমাকে নিজেও জিজ্ঞেস করে। আমি বললাম যে ঠিক আছে, হ্যাঁ বলো না, কী বলবা? তখন আমাকে বলে যে আচ্ছা মানে রেসির ঘরে যে একটা মেয়ে সন্তান আছে, ওই মেয়ে সন্তানের বাবাকে, আমাকে এটা বলে। এটা বলার পর আমি খুবই তাজ্জব হয়েছে যে আমাকে এই কথা এভাবে মানে একেবারে ডাইরেক্টলি কীভাবে জিজ্ঞেস করে। আমি তখন তাকে বলি যে কেন, এই মেয়ে সন্তানের বাবা তো মেয়ের বাবা, মানে মেয়ের যে বাবা তুই তো। পরে বলতেছে মেয়ের বাবাটাকে? আমি বলি মেয়ের বাবাকে, মেয়ের বাবা হচ্ছে মানে শিয়াব, এটা বলি। পরে বলে এটা কি শিয়াবের মেয়ে? আমাকে এটা বলে। আমি বলি হ্যাঁ এটা তো শিয়াবের মেয়ে, মানে শিয়াবের মেয়ে না তো কার মেয়ে? পরে বলতেছে আমি কিন্তু শুনেছিলাম অন্য কথা। আমি বললাম যে অন্য কথা মানে? আমাকে বলে যে তোমার ছোটো ভাই বিয়ে করার পর তো বিদেশে চলে গেছে, ও তো এ পর্যন্ত আর বাংলাদেশে আসে না, তাহলে মেয়েটা কীভাবে হইলো? আমি বললাম আরে তুমি কি বোকা নাকি, বিয়ের পর আমার ছোটো ভাই তার বউয়ের সাথে ছিল না, থাকার পরে তো বিয়ে হয়েছে। আমাকে বলে যে না, তোমার ছোটো ভাই বিয়ে করার 1.5 বছর পরে মেয়েটা হয়েছে। আমি তখন বুঝতে পারি যে ও আসলে মানুষের কাছ থেকে মোটামুটি সব কথা জেনে গেছে। তখন আমি বলি যে আমি ওকে বুঝাই, মানে আমি রেসিকে মানে সীমাকে বুঝাই যে সীমা তুমি আসলে ভুল বুঝতেছো, আমি তোমাকে একটা ব্যাপার খুলে বলি। আমার মানে আমি তাকে জাস্ট এই ব্যাপারগুলো আমি তাকে জাস্ট একটু ডিটেক্ট করার জন্য বলি যে এটা কিন্তু ঘটনা হচ্ছে কি, মানে আমি তখন মানে আমার বউকে ঠিক রাখার জন্য আমি বলি যে রেসির অন্য একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল, তো অন্য ছেলের একটা বাচ্চা রেসি নিয়ে নিছে। এখন আমার পরিবার এটা মেনে নেওয়ার পরে মেয়েটার মারে নাই, মানে সন্তান হত্যাটার করে নাই, হত্যা না করে এই মেয়েটাকে দুনিয়াতে মানে দুনিয়ার আলো বাতাস আলোর মুখ দেখাইছে। তো এটা আসলে এটাই ঘটনা। তখন আমার বউর সীমা আমাকে বলতেছে তাহলে এই মেয়ের চেহারা তোমার মতো কেন? আমাকে এটা সীমা বলে। আমি বলি আরে আমার মতো না, আমাদের পরিবারের মতো হতে পারে না। তখন মানে ও আমাকে এমনভাবে প্যাচ দিয়ে ধরে, আমি আর কোনো কথা মানে ওর কাছে আর একটা মানে সত্যকে কতটা মিথ্যে দিয়ে ঢাকা যায়। একটা পর্যায়ে আমি ওর সাথে কথা বলি না। তো আমি দেখতে পারি যে পারিবারিকভাবে অনেক দ্বন্দ্ব লেগে যায়। মানে সীমার সাথে মানে সীমা কোনোভাবে রেসির সাথে ঠিক থাকতে পারতেছে না, মানে কোনোভাবে রেসির সাথে ওর বনবারিণীত হচ্ছে না, মানে প্রচুর পরিমাণ ঝগড়া লেগে যায়। মানে স্বামী মানে দুইজন একেবারে সতীনের মতো ঝগড়া করে। অ্যান্ড এই ব্যাপারগুলো আমার আব্বা আম্মা দেখে। আব্বা আম্মা কোনো কিছুই বলে না, আব্বা আম্মা দুজনেই তারা নীরব ভূমিকা পালন করে। মানে দুজনে একেবারে প্রায় প্রচুরভাবে এত পরিমাণ ঝগড়া করে যে মানে আমাদের এরকম হয় যে আমাদের গ্রামের প্রায় মানে এমন কোনো দিন নেই যে ওদের ঝগড়া থামানোর জন্য আমাদের গ্রামের বিভিন্ন জায়গা থেকে মানুষ চলে আসে, এরকম গ্রামের মানুষ এসে ঝগড়া থামায়। তো এইভাবে যেতে যেতে মানে আমি দিন যত যাচ্ছে মানে আমার সাংসারিক জীবনের ঝামেলা ততই বাড়তেছে। আমি কোনোভাবেই সীমাকে লাইনে আনতে পারতেছি না সীমাকে লাইনে আনতে পারতেছি, না রেসিকে লাইনে আনতে পারতেছি। মানে রেসিকে আমি যতই বুঝাই যে কী দরকার মানে এইসব ব্যাপার নিয়ে ঝগড়া করার, তো রেসি আমাকে বলে যে তোমার বউ আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। আসলে সবচেয়ে মূল যে কারণটা আমি বুঝতে পারি এটা হচ্ছে আমার মানে রেসি আমাকে এখনও প্রচুর পরিমাণ ভালোবাসে। রেসি এটা মেনে নিতে পারতেছিল না যে আমি সীমাকে বিয়ে করছি। মানে রেসি যা করতেছে সবই আমাকে ভালোবেসে করতেছে। অ্যান্ড রেসি আমাকে একদিন ঠিক বলেই ফেলে যে তুমি যদি মানে 100টা বিয়েও করো তাও আমি তোমাকে ভুলতে পারবো না, আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসবো। ও এখন এই কথাগুলো বলে।
এবং আমাকে বলে যে আমি যে মেয়েটাকে কোলে দিয়েছি এটা তো তোমারই মেয়ে, তাই না? সুতরাং তোমার মেয়ে, আমি তোমারই সংসার করতেছি, এরকম করে বলে। আমি তাকে যতই বুঝাই যে রেসি এই ধরনের পাগলামিগুলো কইরো না, কারণ তোমার এই পাগলামির কারণে আমার সংসারটা ভেঙে যাবে। ও আমাকে বলে যে কেন সংসার ভেঙে যাবে, কেন সংসার ভেঙে গেলে যাক, আমি তোমাকে কখনো ছাড়তে পারবো না, আমি তোমাকে এখনও ভালোবাসি। আমি যতই বোঝানোর জন্য ট্রাই করি, বাট আমি কোনোভাবে কাউকেই বুঝাইতে পারি না। দিন যত যাচ্ছে আমার সাংসারিক জীবনের ঝামেলাগুলো একটার পর একটা বাড়তেছে। এভাবে যেতে যেতে প্রায় আরও 2 থেকে আড়াই মাসের মতো কাটে। তখন কিন্তু আর সীমা আমার সাথে রাতের বেলা আমি যে তার একটা স্বামী, স্বামী স্ত্রী আমাদের কোনো সম্পর্ক হয় না, অ্যান্ড প্রচুর পরিমাণ ঝগড়া, এমন কোনো দিন নেই যে ঝগড়া নাই, মারামারি নেই, এভাবে দিনগুলো কাটতেছে। কাটতে কাটতে একটা পর্যায়ে সীমা তখন হচ্ছে আমাদের ময়মনসিংহ থেকে ঢাকাতে যায়, ওদের বাড়িতে যায়। অ্যান্ড ওদের বাড়িতে যাওয়ার পরে ও আর আসে না। আমি বুঝতে পারতেছিলাম না ও আসে না কেন। আমি বারবার ময়মনসিংহ থেকে ঢাকাতে যাতায়াত করে ওদের বাড়িতে যাই। এখন ওর বাবা মা বলতেছে তোমার সাথে আমার মেয়ের কী হয়েছে এটা তো আর জানি না, আমার মেয়ে তো তোমার সংসারে যেতে চায় না। আমি তখন যতভাবেই বুঝাই যে তুমি চলে আসো বা বোঝানোর জন্য ট্রাই করি, ও আমাকে বলতেছে যে ও আসবে না, ও আসবেই না। এভাবে প্রায় আরও 8 থেকে 9 মাসের মতো কাটেন। 8-9 মাস পরে একটা পর্যায়ে সীমা আমাকে ডিভোর্স করে দেয়। সীমা আমাকে ডিভোর্স করে দেওয়ার পরে আমি তখন চিন্তা করতেছিলাম যে আমার আসলে আমি দোষটা কোথায় করি, আমি অন্যায়টা কোথায় করি, অ্যান্ড আমার সাথে কেন বারবার এই ঘটনাগুলো ঘটে। রেসির সাথে আমার যেটা ঘটেছে এটাও তো দুর্ভাগ্যবশত, এটার মধ্যে তো আমার কোনো হাত ছিল না। অ্যান্ড আমি তো মন প্রাণ উজাড় করে সীমাকে ভালোবেসে বিয়ে করেছি, তাহলে সীমা কেন আমার জীবন থেকে চলে গেল? আমি তখন প্রচুর পরিমাণ ডিপ্রেশনে চলে যাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সীমা আমার জীবন থেকে চলে যাওয়ার পরে আমাদের পরিবারে আব্বা আম্মা আত্মীয় স্বজন শুরু করে যারা যত বেশি খুশি হয় তার চেয়ে অনেক বেশি সবাই অনেক বেশি কষ্ট পায়। কিন্তু এরই মাঝে একমাত্র খুশি হয় আমি দেখতে পাই রেসি প্রচুর পরিমাণ খুশি। সীমা চলে যাওয়ার পর থেকে রেসি যেন খুশিতে আত্মহারা, রেসি খুবই খুশি। আমি তখন বুঝতে পারি যে রেসি আসলে রেসি ইচ্ছা করে ঝগড়াগুলো লাগাইছে যাতে সীমা আমার জীবন থেকে সরে যায়। এভাবে দিন যাচ্ছে, বাট যেতে যেতে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে রেসি আমার সাথে আগের মতো বাচ্চা হওয়ার আগে আমার সাথে যেভাবে মিশার জন্য চেষ্টা করতো আমার সাথে সেভাবে মিশার জন্য ট্রাই করে। একটা পর্যায়ে আমি বুঝতে পারি যে রেসি আমার উপর আবারও দুর্বল হয়ে যাচ্ছে। পরে আমি কি করি, আর আমাদের বাড়িতে না থেকে ময়মনসিংহ শহরে একটা বাসা ভাড়া করি। আমি তখন বাসাতে থেকে আমি চাকরি করি, কিন্তু এখান থেকে আমার রেহাই নাই। রেসি প্রতিদিন আমার বাড়িতে চলে আসে। আমি যেখানে ভাড়া থাকি ময়মনসিংহে ওখানে চলে আসে। ওইখানে আইসাও আমাকে বলে যে বিভিন্নভাবেও আমাকে হেস্তনেস্ত করতে থাকে। অ্যান্ড আমি তাকে যতই বুঝাই, যতই কিছু করি, বাট কোনো কিছুই কাজ হয় না। আমি ওকে বুঝাই যে দেখো তুমি আমার ছোটো ভাইয়ের বউ, অ্যান্ড আমাদের মাঝে অনেক ঝামেলা হয়ে গেছে, তুমি এই কাজগুলো করো না। কিন্তু না, ও প্রচুর পরিমাণ পাগলামি করে। অ্যান্ড ওর পাগলামির মাত্রাটা এমনভাবে বেড়ে যায় যে ওকে বোঝানোর কারো কোনো ক্ষমতা নাই। অ্যান্ড একটা পর্যায়ে আমি ব্যাপারগুলো সহ্য করতে না পেরে আমি আমার খালাম্মার সাথে কথা বলি, রেসির মায়ের সাথে। আমি রেসির মাকে বলি যে আন্টি খালাম্মা দেখেন এই ঘটনা এখন আপনি আপনার মেয়েকে যদি না সামলান তাহলে আমি একবার তো আমার ছোটো ভাইয়ের কাছে ফল্ট হয়েই গেলাম, এখনও রেসির ঘরে যে মেয়ে আছে এটা আমার মেয়ে, অ্যান্ড এটা যে এই সমাজ মেনে নিয়েছে তারই তো অনেক আমি বলবো সেটাই তো আল্লাহর কাছে লাখো কোটি গুণ শুকরিয়া। এখন আমার কাছে দ্বিতীয় কোনো অপশান আমার কাছে নাই, খালাম্মা আপনি এখন বুঝান। তো আমার খালাম্মা তখন রেসিকে প্রচুর বুঝায়। আমার খালাম্মা রেসিকে বুঝায়, রেসি তুই পাগলামি করিস না, কেন তুই পাগলামিগুলো করতেছিস? কারণ তুই তো জানিস যে ও তোর বড় ভাই, ওর বিয়ে তুই তো তোর ছোটো ভাইকে বিয়ে করছিস না। দিন যত যাচ্ছে ওর পাগলামির মাত্রাগুলো ততই বেড়ে যাচ্ছে। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন চিন্তা করি যে এভাবে চলতে থাকলে আরও খারাপ হয়ে যাবে। পরে আমি আমার মা বাবাকে দিয়ে আমি আমার ছোটো ভাইকে ফোন করাই। আমি বলি যে তোমরা আমার ছোটো ভাইকে বাড়িতে আসতে বলো। তো ছোটো ভাইকে বাড়িতে আসতে বলি, তখন প্রায় আরও 1-1.5 মাস পরে ছোটো ভাই বাড়িতে আসে। আমাদের শিয়া বাড়িতে আসে, বাট শিয়া বাড়িতে আসার পর ও আমার সাথে খুবই নর্মালি কথা বলে, ভাইয়া ভালো আছেন, আগের মতো যেমনি কথা বলতো এমনিই কথা বলে, বাট ওর কোনো সমস্যা নাই, আগের মতো করেই কথা বলে। অ্যান্ড কথা বলতে বলতে তখন আমার আব্বা আম্মা বুঝে, বাট আমার ছোটো ভাই আসার পর থেকেও রেসির মাঝে কোনো পরিবর্তন নাই। রেসির মাঝে কোনো রকম পরিবর্তন নাই। ও আমার ছোটো ভাইয়ের সাথে ঘুমায় না, আমার ছোটো ভাইয়ের সাথে প্রচুর পরিমাণ পাগলামি করে। তো আমার ছোটো ভাই যদি একটা কোম্পানিতে চাকরি করে সৌদি আরবে, সেখানে তার ছুটিও অত বেশি পায় না, 2 বছরে ওর 2 মাসের ছুটি, এরকম করে ছুটি, এবং ওর যে 2 বছরে 1 মাসের মাঝে মাঝে ছুটিতে এরকম। তো 2 মাসের ছুটি নিয়ে আসে, 2 মাসের ছুটি নিয়েও 2 মাসে বাংলাদেশে থাকে, বাট প্রচুর পরিমাণে ট্রাই করে যে সব কিছু ঠিক করার জন্য, বাট কোনোভাবেই কোনো কিছু ঠিক হয় না। রেসির পাগলামিগুলো দিনের পর দিন বেড়ে যাচ্ছে। একটা পর্যায়ে তখন আমার ছোটো ভাই রেসিকে বুঝাই শোনায় সব কিছু ঠিক করে, কিন্তু একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে আমার রেসির সাথে যত কিছুই হোক আমার ছোটো ভাইকে রেসি কিন্তু আমার ছোটো ভাইয়ের সামনে কোনো কিছুই বুঝতে দেয় না, আমার সাথে সম্পর্ক আছে এগুলো কোনো কিছুই বুঝতে দেয় না। আর আমার ছোটো ভাই কিন্তু মনে প্রাণে রেসিকে বিশ্বাস করে আর ভালোবাসে। এভাবে আমার ছোটো ভাই আরও 2 মাস বাংলাদেশে থাকার পর ও তখন আবারও সৌদি আরবে চলে যায়। অ্যান্ড সৌদি আরবে চলে যাওয়ার পরে একবার রেসি এসে আমার কাছে বলতেছে
আমার কাছে এসে বলতেছে, আমাদের ময়মনসিংহ শহরে এসে আমাকে বলতেছে যে দেখো শাহিন, আমি তোমাকে মন থেকে একটা কথা বলি, আমার এই কথাটা তুমি কীভাবে নিবা বা কীভাবে এটা অ্যাকসেপ্ট করবে এটা আমি জানি না, বাট আমার কথাটা তুমি একটু বোঝার জন্য চেষ্টা করো। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কোনো আপত্তি নেই, আমি তোমার ছোটো ভাইয়ের সংসার করবো না, আমি তোমার ছোটো ভাইয়ের সংসার থেকে চলে যাব, আমি অন্য কাউকে বিয়ে করব। আমি বলি কেন, অন্য কাউকে কেন বিয়ে করবা, অন্য কাউকে বিয়ে করবা কারণটা কি? আমাকে বলে যে তোমার ছোটো ভাইয়ের সাথে আমার বনিবান্না হচ্ছে না, মানে কেন জানি আমি তোমার ছোটো ভাইয়ের সাথে কমফোর্ট ফিল করতেছি না, তোমার ছোটো ভাইকে আমার ভালো লাগে না, ও সোজা বলে। আমি বলি এত বছর ধরে সংসার করতেছো, তাহলে ভালো না লাগার কি আছে? অ্যান্ড ও আমাকে বলে যে না। অ্যান্ড আমি তখন জানতে পারি যে আমার ছোটো ভাই বাড়িতে আসার পরেও ও আমার ছোটো ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে, ও নাকি ওষুধ খেয়েছে। আমাকে বলে আমি কিন্তু তোমার ছোটো ভাইয়ের বাচ্চা নিব না, আমি কিন্তু ওষুধ খাইছি। আমি বলি তুমি ওষুধ খাইছো? আমাকে বলে হ্যাঁ আমি ওষুধ খাইছি, আমি তোমার ছোটো ভাইয়ের বাচ্চা নিব না, আমি তোমার সংসার করব, আমি তো তোমার মেয়েটারে বড় করতেছি, তোমার ছোটো ভাইয়ের সন্তান আমি নিব না। আমি তখন তারে বলি যে রেসি, যেগুলো করতেছে এগুলো না মানুষের কাছে বলতে পারবো না, মানুষকে জানাইতে পারবো। আমাকে বলে আমি তোমাকে স্ট্রেট বলে দিচ্ছি, এখন তুমি কি করবা না করবা এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার সিদ্ধান্ত তুমি নিবা, আমি আমার সিদ্ধান্তটা তোমাকে জানাই দিলাম। তুমি যদি আমাকে চাও, যদি মনে করো যে তুমি মানে তোমার পরিবারের সুখ চাইবা, তাহলে তুমি আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো, তোমার ছোটো ভাইকে আমি ডিভোর্স করে দিব। আর যদি না করো, আমাকে যদি বিয়ে না করো, তাহলে আমি তোমার ছোটো ভাইয়ের সংখ্যা থেকে চলে যাব, আমি অন্য কাউকে বিয়ে করব। এখন প্রশ্ন হচ্ছে ও যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে করে ফেলক, কিন্তু এখানে আমার ছোটো ভাই সবচেয়ে বড় একটা সমস্যা করে রাখছে। আমার ছোটো ভাই সারা জীবনের টাকা পয়সা যা ইনকাম করছে, আমার ছোটো ভাই সব টাকা পয়সা রেসির অ্যাকাউন্টে রাখছে, এবং রেসির নামে আমার ছোটো ভাই আমাদের এলাকাতে একটা জায়গা পর্যন্ত কিনছে। এখন যদি মেয়েটা যদি কোনোভাবে চলে যায়, আমার ছোটো ভাই ফাঁসি দিয়ে মরে যাবে। মানে আমার ছোটো ভাইয়ের মানে বিদেশের যত টাকা পয়সা সব রেসির অ্যাকাউন্টে। এখন রেসি বারবার আমাকে একটা ব্যাপার বলে হুমকি দেয় যে তোমার ছোটো ভাইয়ের টাকা পয়সা সব আমার কাছে, আমি যাকে বিয়ে করবো সেই টাকা পয়সার মালিক হবে, আমি যাকে বিয়ে করবো সেই জায়গার মালিক হবে। এটা বলে সে আমাকে বারবার হুমকি দেয়। আমি আমার আব্বা আম্মাকে বুঝে যে আমি এখন কী করতে পারি। আব্বা আম্মার কাছে আমি সব কিছু খুলে বলি। আমার আব্বা আম্মা জান প্রাণ দিয়ে চেষ্টা করে রেসিকে বোঝানোর জন্য। রেসির বাবা মাকে পর্যন্ত আমাদের বাড়িতে বেশ কয়েকবার আনে, পারিবারিকভাবে যতই ওকে বোঝানোর জন্য ট্রাই করে, ওর কথাই একটা, ও আমার ছোটো ভাই সংসার করবে না, ও যদি সংসার করতে হয় তাহলে ও হয় আমার সংসার করবে, না হয় ও অন্য কারো সংসার করবে। আমরা যখন জিজ্ঞেস করি যে আমার ছোটো ভাইয়ের মাঝে সমস্যাটা কি, একটা সমস্যা তো আছে না, ছোটো ভাইয়ের মাঝে সমস্যা কি, ও একটা কথাই বলে আমার ছোটো ভাইয়ের সাথে নাকি তার বর্নিং হচ্ছে না। মানে কিসের বর্নিং হচ্ছে না এটাই বুঝতে পারি না। ও একটা কথাই বলে যে ছোটো ভাইয়ের সাথে থাকবে না, ও বারবার সবার কাছে একটা কথাই বলে যে আমার ছোটো ভাইকেও ছেড়ে দিবে। তো এইভাবে প্রায় আরও 3 থেকে 4 মাসের মতো কাটে। অ্যান্ড পরিস্থিতিটা এখন এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, মানে রেসি বিভিন্ন ছেলেদের সাথে ফোনে কথা বলে, ও আমার যে কোনো সময় আমাদের সংসার থেকে চলে যেতে পারে। আমি আমার আব্বা আম্মাকে বুঝি, আমার আব্বা আম্মা এখন নতুন করে আমাকে বলতেছে যে মেয়েটা যদি চলে যায় তাহলে তোর ছোটো ভাইয়ের সারা জীবনের ইনকামটা নষ্ট হয়ে যাবে। অ্যান্ড আমরা যদি কোনোভাবে তোরে বলি যে তুই রেসিকে বিয়ে কর, তাহলে কি তুই করবি? কারণ তোর ছোটো ভাইয়ের কাছ থেকে নিয়ে আসি। আমি বলি মা, এটা যদি আমার ছোটো ভাই জানতে পারে, আমার ছোটো ভাই আত্মহত্যা করে মরে যাবে, কারণ ও এই জীবনে কোনো কিছু পায় না। ছোটোবেলায় না পাইছে তোমাদের ভালোবাসা, না পড়াশোনা করছে, ঘাতার মতো সারা জীবন বাংলাদেশে পরিশ্রম করে এখন বিদেশ গিয়ে পরিশ্রম করে আমাকে পড়াশোনা করাইছে, আমার সংসারে টাকা পয়সা দিছে। আমার বাবা মা তখন বলতেছে যে রেসির ঘরে যে মেয়েটা আছে এটা তো তোরই মেয়ে, তাই না? তুই একটা কাজ কর, আমরা না হয় এলাকাতে এটা নিয়ে মুখ দেখাইতে পারবো না বা এলাকার মানুষগুলো জানলে সমস্যা, তুই একটা কাজ কর, তুই রেসিকে নিয়ে ঢাকাতে চলে যা, রেসিকে নিয়ে ঢাকাতে গিয়ে তুই একটা বাসা ভাড়া করে থাক, আর আমি এখান দিয়ে আমাদের ছেলেকে মানে শিয়াবকে আমরা বুঝিয়ে রাখবো। এটা আমার আব্বা আম্মা বলতেছে। আমি আমার আব্বা আম্মাকে খুবভাবে বুঝাই যে এটা আমি করতে পারবো না, কিন্তু কোনোভাবে আমি আমার আব্বা আম্মাকে লাইন আনতে পারি না। আমার আব্বা আম্মা বারবার একটা কথা বলতেছে যে এটা ছাড়া দ্বিতীয় কোনো অপশন তাদের কাছে খোলা নাই। অ্যান্ড আমি যখন আমার ওই খালুর সাথে কথা বলি, মানে রেসির আব্বা আম্মার সাথে কথা বলি, রেসির আব্বা আম্মা আমার বাবা মা যা বলে ওরা সেম কথাটাই বলে। তারাও বলতেছে যে ঠিক আছে, তুমি যে রেসিকে বিয়ে করো তুমি রেসিকে নিয়ে ঢাকাতে থাকো, কারণ এটা যদি গ্রামের মানুষ জানতে পারে তাহলেই তো গ্রামের মান সম্মান নষ্ট হবে। কিন্তু এখন তো গ্রামের মানুষ কেউ এটা জানবে না, তাহলে প্রবলেমটা কি? তুমি রেসিকে নিয়ে ঢাকাতে চলে যাও, ঢাকাতে গিয়ে তুমি সংসার করো। অ্যান্ড এভাবে আরও দিনগুলো সামনে দিয়ে কাটতেছে। মানে আমি এখন কোন রাস্তাটা বেছে নেবো এটা আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না। কিন্তু বারবার আমার ছোটো ভাই শিয়াবের জন্য আমার কষ্ট হইতেছে, কারণ আমি জানি যে শিয়াব যদি এটা কোনোদিন জানতে পারে, শিয়াব আত্মহত্যা করে বিদেশে মারা যাবে। অ্যান্ড আমি এটা স্পষ্ট বুঝি যে শিয়াবই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো তার বউকে বাসে। শিয়াব তার বউকে তার মনে প্রাণের ভালোবাসে, ওর সারা পৃথিবী একদিকে আর রেসি তার দিকে একদিকেও খুবই ভালোবাসে। আপন ভাই, আমি
আমি জানি না আপনি আমার কথাগুলোকে কীভাবে নেবেন বা আমার কথাগুলোকে আপনি কীভাবে শুনবেন। আমি এখন এমন একটা বিপদে পড়ে আছি ভাই, আমি কোনো দিক কুল পাইতেছি না। আমি কোন দিকটা নিলে আমার জন্য বেটার হবে অ্যান্ড কোন দিকটা আমার নেওয়া উচিত আমি কোনো কিছুই বুঝতেছি না। ভাই আমি দেখি যে আপনি মাঝে মাঝে মানুষের জীবনের গল্প প্রচার করেন, শুনতে ভালো লাগে। ভাই যদি পারেন এই কথাগুলো হাইড করে, কিছু কিছু লোকেশান হাইড করে বা কথাগুলো হাইড করে ভাই আমার জীবনের গল্পটা প্রচার করবেন। আমি প্রয়োজনে আপনার এই গল্পটা আমার ছোটো ভাইকে পাঠাবো, আমার ছোটো ভাইকে আমি শোনাবো। আমার ছোটো ভাই শোনার পর কী সিদ্ধান্ত নেয় আমি তো মুখ ফুটে আমার ভাইকে বলতে পারতেছি না, অ্যান্ড আমার পরিবারও আমার ছোটো ভাইয়ের সাথে কথা বলার সাহস পাচ্ছে না। দেখি আমার ছোটো ভাই কী বলে। ভাই আমার গল্পটা যদি সম্ভব হয় হাইড করে প্রচার করবেন, আর আপনি আমার সাথে প্লিজ একটু যোগাযোগ করবেন, এটা আমার ফোন নাম্বার। আপন ভাই আপনি অনেক ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা অ্যান্ড আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ পুরোটা স্টোরি আমার সাথে কন্টিনিউ করার জন্য। আসলে মেনলি ব্যাপার হচ্ছে আজকে আমার ভয়েসের অবস্থা খারাপ, মানে ভয়েসের অবস্থা খারাপ বলতে আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার পরে হয় না যে সর্দি হওয়ার পর সর্দি ভালো হইলে যেরকম আটকে থাকে, মানে মানে খুব ভালোভাবে মানে কণ্ঠ থেকে মানে মুখ থেকে যেন কথা বেরোচ্ছে না, কথাগুলো যেন ইয়ে হয়ে যাচ্ছে, যার জন্য বারবার আমি মানে কেটে 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 স্কিপ করে করে করেছি। আমি জানি না আসলে আপনারা কতদূর বুঝতে পারছেন, অনেক ব্যাপার আসলে স্কিপ করে। এখানে অসুস্থ, তারপরও চেষ্টা করছি গল্পটা কন্টিনিউ আপনাদেরকে শোনানোর জন্য, কারণ আমার এই শাহিন ভাইয়ের জীবনের গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে। মানে আমি গল্পটা যখন পড়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল যেন এই গল্পটা আমার জানানো উচিত, কারণ বাংলাদেশের বিভিন্ন প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকে অ্যান্ড তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব কাজে আসবে, আর বিশেষ করে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য গল্পটা অনেক কাজে আসবে। গল্পটা আমার কাছে মনে হচ্ছিল যেন খুব ভালো, যার জন্য গল্পটা নিয়েছি এবং অসুস্থ শরীর নিয়ে আপনাদেরকে গল্পটা শুনিয়েছি। দর্শক বন্ধুরা, এখন মেনলি ব্যাপার হচ্ছে যেটা আমাকে শাহিন ভাই বললো যে সে এখন আসলে কী করতে পারে। আমি আপনাদেরকে গল্পের শুরুতে বলেছিলাম যে আমি আধা ঘন্টা ধরে ব্যাপারটা নিয়ে চিন্তা করেছি যে তার আসলে কী করা উচিত, আমার মাথায় কোনো কিছু আসতেছে না। এখন সে যদি মানে মেয়েটাকে বিয়ে করে, রেসিকে বিয়ে করে, বিয়ে করলে যেটা হবে যে তার ছোটো ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ছোটো ভাই মারাও যেতে পারে, যেটা শাহিন ভাই আমাকে বললো। শিয়াব হয়তো মানে বিষ খেয়ে আত্মহত্যা করে মারাও যেতে পারে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হয়তো রয়ে গেছে যে তার যে সে যাকে বিয়ে করেছিল সীমা কিন্তু শাহিন ভাইকে তালাক করে সে অন্য কোথাও বিয়ে বসে গেছে। এটা কিন্তু গল্পের মাঝে ছিল, আমি বলতে ভুলে গেছিলাম, বলি নাই। সীমার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে বা গল্প বড় হয়ে যাবে বলে স্কিপ করেছি। এখন মেনলি ব্যাপার হচ্ছে শাহিন ভাই আমাকে বারবার এটাই বলতেছে যে ভাই আমি এখন কী করতে পারি। আমি যদি রেসিকে বিয়ে করে তাহলে সবাই খুশি, ঠিক আছে, কিন্তু আমার ছোটো ভাইটা মেনে নিতে পারবে না। আর আমি যদি আমার ছোটো ভাইয়ের পক্ষে যে আমার ছোটো ভাইকে ভালো রাখতে চাই, তাহলে সবশেষ দেখা যাবে যে মানে এখন রেসি অন্য কাউকে বিয়ে করে ফেলবে, আমার উপরে হিট করে, আমার উপরে রাগ করে রেসি অন্য কাউকে বিয়ে করে ফেলবে, এবং সে ওরকম ছেলে অলরেডি রেডি করে রাখছে। আমার কাছে যেটা মনে হয়, মানে আমি আমারটা বলি, আপনারা আপনাদেরটা বলবেন, মানে আমার কাছে আইডিয়াতে আমার এটা আসছিল আর কি। আমি এটাতে শিওর না যেটা আসলে ঠিক হবে কিনা, কারণ প্রথম কথা হচ্ছে শাহিন ভাই রেসিকে বিয়ে করতে পারলেই যে রেসি ভালো হয়ে যাবে এইটা আমি মনে করতে পারি না বলতে, কারণ রেসির প্রথম থেকে এ পর্যন্ত রেসির মাঝে অনেক সমস্যা আছে। শাহিন ভাই রেসিকে বিয়ে করলে যে রেসি রাতারাতি অনেক ভালো হয়ে যাবে এটা আমি মানতে পারি না, এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে যে সে যদি রেসিকে বিয়ে না করে তাহলে রেসি হয়তো তাদের টাকা পয়সা বা তাদের ব্যাংক ব্যালেন্স যা আছে ওর ছোটো ভাইয়ের, এগুলো নিয়ে চলে যাবে। আসলে আল্লাহ তালা দিতেও সময় লাগে না, আল্লাহ তালা নিতেও সময় লাগে না। আমার কাছে যেটা মনে হয় যে শাহিন ভাই যদি রেসিকে ছেড়ে দেয় যে ঠিক আছে তুই যেহেতু আমার ছোটো ভাই সংসার করবি না, তুই কোথায় যাবি, তুই চলে যা, ছেড়ে দেওয়ার পর যদি মেয়েটা চলে যায় তাহলে মনে হয় যে সমস্যা না, চলে যাক। একটা মানে দুষ্ট গরুর চেয়েও শূন্য গোয়াল অনেক ভালো। এই মেয়েটা থাকলে সংসারটাকে আরও মানে আপনি খুব খেয়াল করে দেখেন, মানে শাহিন ভাই কিন্তু বিয়ে করছিল সীমাকে, রেসির জন্য কিন্তু তার এই সংসারটাও ভেঙে গেল। রেসির জন্য কিন্তু বিদেশে থাকা তার ভাইটা কষ্ট পাচ্ছে, রেসির জন্য কিন্তু তার বাবা মা কষ্ট পাচ্ছে। মানে একটা ভালোবাসাকে মানে একটা পাগল টাইপের ভালোবাসা, এটাকে ভালোবাসা আমি বলবো না, এটা ভালোবাসা না, এটা হচ্ছে মানে ক্রেজি টাইপের, মানে পাগল, এটা পুরো পাগল, মেন্টাল সাইকো। এই সাইকোর কারণে পুরোটা সংসার নষ্ট হওয়ার পথে। আমি জানি না যে শিয়াব ভাই আপনি আমার কথাগুলো শুনবেন কিনা, যদি শুনে থাকেন আপনি মনে কষ্ট নেবেন না ভাই, আপনি কথাগুলো ঠান্ডা মাথায় চিন্তা করবেন, আপনার কষ্ট হবে আমি জানি, কিন্তু কষ্ট হলে আপনাকে মানতে হবে। সে আপনার কাছ থেকে যে টাকা নিয়ে গেছে বিদেশের মাটিতে, আল্লাহ সৌদি আরবের পবিত্র জায়গা, এখানে হয়তো আল্লাহ আপনাকে আরও বেশি টাকা দিতে পারে, আপনি তো আরও বেশি টাকা ইনকাম করতে পারেন। আর আপনার বউ যদি চলে যায় তাহলে সে ভালো থাকবে, কারণ সে যেই কাজগুলো আপনাদের সাথে করছে, সে যদি আপনার ভাই শাহিনকেও বিয়ে করে তারপরও আপনাদের সংসারটা নষ্ট হয়ে যাবে। এটা আমার আইডিয়া। এখন আপনাদের কী আইডিয়া আপনি এটা লিখতে পারেন দর্শক বন্ধুরা। যাই হোক, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমি আর গল্প লম্বা করতে চাই না, এতক্ষণ পর্যন্ত অনেক জ্বালিয়েছি আপনাদেরকে কষ্ট করে, যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ।
অন্য দিন, অন্য কোনো একদিন, অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প, এই অনুষ্ঠানে আমি আপন আবারও হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।